আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মেহেদি হাসান ভাই। উনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আল নাহদা নামক স্থানে থাকেন। ওনার দেশের বাড়ি নড়াইল জেলার সদর থানার লাহোরিয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে, আর ওনার পোস্ট হচ্ছে কমলাপুর। তো উনি দুবাইতে একটি সিকিউরিটি রিলেটেড চাকরি করেন। তো ওনার সাথে দুজন বাঙালি এবং একজন ফিলিপাইনের লোক রয়েছে, তারা একসাথে কাজ করেন। মূলত ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি ওই ফিলিপাইনের ভদ্রলোক, তার নাম আরমিন সিলভার্ডার। তার বাড়ি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কিছুটা দূরে নভোটাস নামক একটা স্থানে। ওই জায়গাটা এমন যে দুই দিক থেকে সাগর ঘিরে রেখেছে, অন্য দিকটা খোলা, আবার কোনো জায়গায় নদীর সাথে সংযুক্ত রয়েছে। আমরা জানি ফিলিপাইন যে দেশ, এই দেশে অসংখ্য দ্বীপ রয়েছে। তো ওনার বাড়িটা ওই নভোটাস নামক স্থানে। ঘটনার সময়কাল 1999 কি 2000 সাল এরকমটা হবে। বর্তমানে তার বয়স 42 বছর। তো উনি ওই সময়টাতে মদ্যপানে আসক্ত ছিলেন। শুধু উনি ছিলেন তা নয়, ফিলিপাইনের উঠতি বয়সী অধিকাংশ নারী পুরুষই মদ্যপানে আসক্ত থাকে। তো উনিও এর ব্যতিক্রম ছিলেন না। উনি ছিলেন পরিবারের বড় সন্তান, ওনার ছোট ভাই বোন ছিল, কিন্তু উনি মদ্যপানে এতটাই আসক্ত হয়েছিলেন যে পরিবারের দেখাশোনা করা, পরিবারের খোঁজ খবর নেওয়া, পরিবারের ভালো মন্দ কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে ওনার কোনো মাথা ব্যথা ছিল না। উনি প্রতি রাত্রে মদ পান করে বাড়িতে আসতেন। তো এক রাত্রে উনি মদ পান করে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর উনি দেখলেন যে তার চাচা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তার চাচা মদ খাওয়া একদমই পছন্দ করতেন না। তো এক কথা দুই কথা ওনার চাচা ওনাকে পেটাতে শুরু করেন এবং এমন মার দেন, কারণ এর আগেও একাধিকবার তাকে বলা হয়েছে মদ্যপান না করতে, কিন্তু সে কোনো কথা শোনেনি। মদ্যপানে সে একদম নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল আর কি। তো মার খেয়ে উনি আহত হন, গুরুতর আহত না, কিন্তু তাকে কাছাকাছি একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। 2-3 দিন হসপিটালে তিনি ছিলেন, আবার বাড়িতে চলে আসেন। ওই 2-3 দিনই উনি শুধু মদ থেকে দূরে ছিলেন। বাড়িতে আসার পর আবার মদের নেশা তাকে পেয়ে বসে, সে আবার মদ খেতে চলে যায়। রাত্রে যখন বাড়িতে ফেরে দেখে চাচা এবারও দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। তো এবার আর অত মার দিতে পারেনি, 2-4টা আঘাত করতে তিনি পেরেছিলেন। এরপরে এই আরমিন সিলভার্ডার উনি দৌড়ে পালিয়ে যান। তো পালিয়ে যাওয়ার পর আরেকজন বন্ধুর কাছে যান, দুজন মিলে ওই রাত্রে আবারও মদ খায়। যে মদ খাওয়ার জন্য এত মারধর খাচ্ছি, মদ না খেয়ে বাড়িতে ফিরবো না। তো ওই রাত্রে উনি বাড়িতে ফেরেন নাই, বন্ধুর ওখানে ছিলেন। পরের দিন সেম কাজটি উনি করেন, আবার মদ খান। মদ খেয়ে রাত্রেবেলা বাড়িতে ফিরছেন, দেখেন এবারও তার চাচা দাঁড়িয়ে আছে বাড়ির দরজায়। তো এইবার চাচাকে দেখেই উনি তাকে কোনো আঘাত করার সুযোগ না দিয়ে উনি আবারও দৌড়তেন। এখন উনি চিন্তা করছেন যে আজকে রাত্রেও বাড়িতে ফিরবো না। তো ওনার বাসার কাছে বলতে 0.5 কিলোমিটার ডিস্টেন্স ছিল, একটা লেক রয়েছে। ওই লেকটি আবার সাগরে গিয়ে মিশেছে। তো চিন্তা করেছেন আজকে ওই লেকের কাছে গিয়ে রাতটা কাটিয়ে দেব। তো ওনার সাথে তখনও 2টি বিয়ার ছিল। তো উনি ওই বিয়ার 2টি নিয়ে ওদিকে গিয়েছেন। তো ওই লেকের কাছে অনেকক্ষণ বসেছিলেন। তখন মনে হলো যে আরেকটু এগিয়ে যাই। আরেকটু সামনে এগিয়ে গেলে কয়েকটি টিলা রয়েছে এবং সেখানে রয়েছে সাগর। তিনি চিন্তা করলেন যে সাগর পাড়ে যাই, সাগর পাড়ে গিয়ে ওই টিলার উপর বসে থাকি। তো উনি হাঁটছেন, ওনার কিন্তু মাতলামি ভাব তখনও ছিল, কিন্তু একদম পুরোপুরি যে মাতাল বিষয়টা এরকম নয়। কারণ উনি মদ্যপানে এতটাই আসক্ত ছিলেন, উনি পুরোপুরি মাতাল কখনো হতেন না। আর উনি নাকি প্রচুর মদ খেতে পারতেন, যেটা আমাদের মেহেদি হাসান ভাই বলেছেন। দুবাইতেও তিনি তাকে প্রচুর মদ পান করতে দেখেছেন। তো উনি ওই টিলার দিকে যান। টিলার দিকে যাওয়ার পর
যেটা হয় সেটা হলো যে প্রথমে একটি টিলার উপর উনি বসেছেন। তো একা মানুষ তো কেমন যেন নিঃসঙ্গ নিঃসঙ্গ লাগছে আর কি। তো উনি খেয়াল করেন ওনার পাশের যে টিলাটা রয়েছে সর্বোচ্চ 70 মিটার দূরে, ওই টিলার উপরে 3জন মানুষকে দেখা যাচ্ছে, তারা বসে আছে সেখানে। তো উনি ভাবলেন যাই ওদের সাথে গিয়ে গল্প করি। আর এই এই জায়গার লোক তো সবাইকেই তিনি চেনেন, তো পরিচিতই হবে, তারা অপরিচিত কেউ নন। তো উনি ওই টিলা থেকে নেমে আবার ওই টিলার দিকে উঠছেন। তো উঠতে উঠতে মোটামুটি কাছে চলে গিয়েছেন, তখন দেখেন যে একজন মহিলা ওখানে বসে আছে, সাথে দুটো বাচ্চা বসে আছে। বাচ্চাদের বয়স 4-5 বছর হবে এরকম। তো এর মধ্যে একটি বাচ্চা কান্না করে উঠেছে। তো ওই মহিলা কি করেছে, ওই যে বাচ্চাটা কান্না করেছে ওই বাচ্চাটাকে খপ করে ধরে একদম সাগরের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই আর্মিন সিলভাটার উনি চোখ কচলানো শুরু করেছেন যে আরে এটা কি হইল, এটা কি দেখলাম, বাচ্চা কান্না করেছে এই জন্য তাকে ছুঁড়ে সাগরে ফেলে দিতে হবে, আর এই মহিলা সাগরে ছুঁড়ে ফেলে দিল, এটা কেমন মা। ওনার কিন্তু এই সেন্স তখনও নাই যে সাগর যেখানে এবং টিলা যেখানে, ওখান থেকে কোনো একটা ঢিলও যদি কেউ ছোড়ে সেটাও সাগরে পড়াটা একটু কঠিন, কারণ টিলা থেকে সাগরের তো কিছুটা দূরত্ব তো থাকে। তো একটা ঢিল ছুটতে হলে তার শরীরে প্রচণ্ড শক্তি দরকার, আর এক হাত দিয়ে একটা বাচ্চাকে ধরে একদম সাগরের যতদূর চোখ যায় ভেতরে সেখানে ছুঁড়ে ফেলে দিল, এটা কি সম্ভব? এটা কিন্তু ওনার মাথায় কাজ করেনি তখন। উনি ওই বাচ্চাকে সাগরের ভেতর ফেলে দেয়া দেখে প্রচণ্ড রাগ করেন এবং উনি আরো দ্রুত পা চালিয়ে ওই মহিলার কাছে যান এবং গিয়ে ওই মহিলাকে বকাঝকা শুরু করেন। এই তুমি কেমন মহিলা, বাচ্চা কান্নাকাটি করছে তাই বলে তুমি সাগরে ফেলে দিলে তাকে, এদিকে একটা কাজ হলো? এইভাবে তাকে বকাঝকা করতেছে। তো ওনার বকাঝকা শুনে ওই মহিলা কি করে, এই আর্মিন সিলভারের দিকে তাকায়। যখনই তাকিয়েছে তখন আর্মিন সিলভারের দেখে যে এই মহিলার কোনো চোখ নাই, কারণ চাঁদের আলো কিন্তু স্পষ্ট ছিল, হয়তো সেই রাতটা পূর্ণিমা ছিল যেন তিনি খুব ভালোভাবে দেখেছিলেন। দেখে যে ওই মহিলার কোনো চোখ নাই এবং ওই মহিলার দাঁতগুলো অনেক বড় এবং মুখের সাইজটাও অনেক বড়, লম্বা মুখ। ওনার পাশে যে বাচ্চাটি বসে আছে সেটা স্বাভাবিক মানুষের বাচ্চার মতোই। তো উনি এই দৃশ্য দেখার পরে প্রচন্ড ভয় পেয়েছেন এবং কি যে করবেন উনি বুঝতে পারছেন না। এর মধ্যে ঘটে আরো একটি ঘটনা। ওই যে পাশে যে বাচ্চাটি ছিল এই বাচ্চাটি আবার কান্না করে ওঠে। যখনই কান্না করেছে তখন যেটা হয় সেটা হলো ওই মহিলা সে বড় একটা হা করেছে। হা করে আমরা অনেক সময় ফুচকা খাই না, ফুচকা পুরো ফুচকাটা ধরে হা করে মুখের মধ্যে পুরে দেই। ওই মহিলা কি করেছে, ওই বাচ্চাটাকে খপ করে ধরে তার মুখটা বড় করেছে এবং তার মুখটা হঠাৎ করে এত বড় হয়েছে যেটা দেখে এই আর্মিন প্রচন্ড ভয় পেয়েছেন। এমনিতেই তো ভয় পেয়েছিলেনই তার চেহারা দেখে, কিন্তু তারপর মুখ এত বড় হয়ে যাওয়া দেখে উনি মারাত্মক ভয় পান এবং উনি দেখেন চোখের সামনে এই ঘটনা ঘটলো। ওই মহিলাটি ওই বাচ্চাকে খপ করে ধরে তার মুখের মধ্যে ঢুকিয়ে ফেললো এবং ঢোকানোর পর ঠিক ফুসকা যেভাবে আমরা চিবিয়ে খাই ওভাবে চাবানো শুরু করেছে। এই দৃশ্য দেখার পর উনি ওইখানের এক মুহূর্ত দেরি করেননি, উনি দৌড়াতে থাকেন। উনি দেখতে পান ওই মহিলাও তার পেছন পেছন আসছে, তবে সে দৌড়াচ্ছে না, সে হাঁটছে। মনে হচ্ছে সে কিছুক্ষণ দৌড়ালে যতটুকু পথ অতিক্রম করবে ওই মহিলার প্রতিটা কদম ততটুকু পথ অতিক্রম করবে। তো উনি তো ওনার মতো করে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে উনি যে কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন ওরা আসলে সেন্স নাই। একে তো উনি মদ্যপ অবস্থায় ছিলেন, তারপর আবার ভয় পেয়েছেন। তো উনি দৌড়াতে থাকেন, একটা জায়গায় গিয়ে উনি পড়ে যান। উনি তখনও সেন্সলেস হননি, কিন্তু পড়ে গিয়েছেন এবং উনি ভাবছিলেন এই ভয়ানক পিশাচ মহিলাটি এখনই এসে তাকে ধরে ফেলবে এবং তাকে খেয়ে ফেলবে। এর মধ্যে ঘটে আরো একটি ঘটনা, সেটি হলো যে ওইখানে সাদা কাপড় পরিহিত একজন লোক চলে আসে এবং তার সামনে এসে তাকে টর্চ লাইট মেরে দেখার চেষ্টা করছে। তো আর্মিন ভাবে এইটা মনে হয় আরো একটি পিশাচ।
সে বলতে থাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে খেয়ে ফেলো না। আসলে তিনি কোনো পিশাচ ছিলেন না, তিনি ছিলেন স্থানীয় গির্জার বা চার্চের একজন ফাদার। ওই ফাদার আরমিনকে চিনতেন, আর ওই ফাদারকেও আরমিন চিনতেন। তো ফাদার বলে, আরে আরমিন, তুমি এখানে কি করো? আমি তো শব্দ শুনে এদিকে আসলাম, আমি তো এই পাশের পথ দিয়ে যাচ্ছিলাম, চিন্তা করলাম শব্দ হলো কিসের, এই চিন্তা করে এখানে এসে দেখি তুমি পড়ে আছো। তখন আরমিন বলে যে আমি খুব বিশাল একটা বিপদে পড়েছিলাম, তাই এলোমেলোভাবে দৌড়াতে দৌড়াতে এখানে চলে এসেছি। তখন ফাদার বলেন, ঠিক আছে, চার্চ তো কাছেই, চলো তোমাকে সেখানে নিয়ে যাই, বিশ্রাম করো, তারপর সব শুনবো কি হয়েছে। তখন আরমিনকে তিনি ধরে চার্চে নিয়ে যান, ওনাদের বাড়ির কাছে সেই চার্চটা আর কি। তো চার্চের একটি কক্ষে নিয়ে যাওয়ার পর আরমিনকে উনি চা কফি খেতে দেন। আস্তে আস্তে আরমিন স্বাভাবিক হন। তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন আরমিন এই সব ঘটনা খুলে বলেন। তো খুলে বলার পর ওই ফাদার বলেন যে ওই সাইডটাতে যে টিলা যেগুলো রয়েছে, গভীর রাত্রে ওখানে কিছু, মানে তার ভাষায় বলেছে আর কি, তাদের ধর্মীয় বিশ্বাসের আলোকে বলেছে যে ওইখানে কিছু ডাইনি আসা যাওয়া করে, এই জন্য ওই সাইডটাতে নর্মালি কেউ যায় না। এবং আরমিন এটাও জানতো যে সাগরের সব দিকে যে মানুষ ঘুরতে যায় বিষয়টা এরকম না, কিন্তু ওই টিলার ওই সাইডটাতে সাধারণত লোকজন কম যায়, আর রাতের বেলা তো একদমই কম যায়। এখন ওনার মন খারাপ ছিল, বাড়ির থেকে তাকে ধাওয়া করেছে তার চাচা, এই জন্য উনি ওই দিকটাতে এসেছিলেন নিরিবিলি সময় কাটানোর জন্য। তো এখানে এসে ওই ভয়টা উনি পেয়েছেন। তখন ফাদার তার ধর্ম মত অনুযায়ী যেভাবে ঝাড়ফুঁক করার দরকার তিনি সেভাবে তাকে ঝাড়ফুঁক করে দেন। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমারই নেইবারের নিজের আত্মীয়র চাক্ষুষ ঘটনা, এবং নেইবার বলতে একই বিল্ডিংয়ে থাকেন উনি। তো যার ঘটনা শেয়ার করব তার নাম আমি বলছি না, তবে সম্পূর্ণ স্টোরি তিনি আমাকে শেয়ার করেছেন, এবং তার নামটা আমি ভাবে শেয়ার করছি না, আপনারা বুঝে যাবেন তার ঘটনাটা। তো তখন তার যে ভিকটিম তার বয়স ছিল 15 বছর। তো হঠাৎ করে সেদিন রাতের বেলা তিনি ঘুমাচ্ছেন, এবং ঘুমের মধ্যে থেকে তার হঠাৎ করে ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে মানে হালকা আবছা কন্ডিশনে, মানে আবছা ঘুমের ঘোরে তিনি লক্ষ্য করলেন তার মাথাটা কে জানি বুলিয়ে দিল। তিনি বুঝে ওঠার আগে বললেন, আম্মু তুমি ঘুমাও তো, এখনো ঘুমাও নাই কেন? তো এটা বলার পর কোনো ধরনের রিপ্লাই আসে না। তো নর্মালি তার মা কিছু না কিছু বলে চলে যায়, বা মাঝে মাঝে কিছু বলেও না। তো তিনি ঘুমের মধ্যে কিছু খেয়াল করেন নাই। তিনি এতটুকু মনে আছে যে তার মুখের উপরে একজনের চুল পড়াতে, মানে তার মার চুল পড়েছে, তিনি এটা মনে করে নিয়েছিলেন। বিরক্ত লাগার পরে তিনি খুব চোখ বন্ধ করে খুব জোরে চিৎকার দিয়ে ওঠেন, কি ব্যাপার আম্মু, তুমি ঘুমাও না, আমাকে একটু ঘুমাতে দাও, আমার টায়ার্ড লাগছে। কিন্তু ওই সময় কোনো আর শব্দ নাই। চুলটা তখনও তার মুখের উপর পড়ে আছে, আর মুখের উপর যদি চুল পড়ে থাকে আপনারা খুব অস্বস্তিকর লাগে। একটা পর্যায়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন, চোখ খুলতে দেখেন একটা মানুষ তার পিঠের উপর বসে আছে। তিনি উবুত হয়ে ঘুমাচ্ছিল। তো তার কোনো ওজন তার শরীরে তিনি পাচ্ছিল না, কেমন একটা আবছা অবস্থায় বোঝা যাচ্ছে বাইরের ল্যাম্প পোস্টের আলোতে। তিনি একটা চিৎকার দেন, এবং চিৎকার দিয়ে তিনি মাটিতে পড়ে যান। পরদিন সকালে তার ঘুম ভাঙে, এবং তিনি নিজে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যেটা অবস্থা, যে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর তিনি তাকে ওই একই অবস্থায় পান ফ্লোরে। তার মানে তিনি যে রাতের বেলা চিৎকার দিয়েছেন সেটা কেউ কোনো ধরনের শব্দ পায় নাই। তো তিনি এরপর আর কিছুই মনে করতে পারছেন না, এরপরে তার আর কিছুই মনে নেই। এবং বাকি ঘটনাটা তার মার কাছ থেকে শুনবো আমরা। এবার তার আম্মু ঘটনা বলা শুরু করেছে, এবং বলেছে যে সেদিন তাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার মেয়েকে তিনি তার মেয়েকে এরকমভাবে পান যে পুরো মেয়ের চুলগুলো ঝাঁকড়া হয়ে আছে, চুলগুলো সব সামনের দিকে, আর মেয়েটা চুপ করে হাতু গেড়ে বসে আছে। এরকমভাবে বসে আছে যে তাকে কেউ ভয় দেখিয়েছে, এরকম অবস্থা। যখনই ওর দিকে তার মা তাকাতে যায় তখনই তার ভয় লাগতে থাকে। তো আন্টি বলছে যে এটা হঠাৎ করে হলো, সুস্থ সবল মেয়ে আমার রাতের বেলা ঘুমালো, অথচ হঠাৎ এটা কি হলো? তারা টেনশন করা শুরু করে দেয়। সেই সাথে সাথে তিনি তার মেয়েকে নিয়ে যায় ডক্টরের কাছে বিকালবেলা। ডক্টর কিছুই ধরতে পারলো না,
এবং যখন প্রেসক্রিপশন লেখছে তখন হঠাৎ করে ডক্টরের রুম থেকে এই আপুটা বের হয়ে রাস্তায় বসে রইল ফুটপাতে। তখন তার বাবা মা গিয়ে ফুটপাত থেকে তাকে ধরে নিয়ে বাসায় নিয়ে যায়। পড়াশোনা টোটালি বন্ধ, বাসায় কিছুই করছে না। কিছু খেতে দিলে তিনি মানা করতো যে খাবে না। রাতের বেলা ফ্রিজ থেকে বরফ ফলা মাছগুলো বের করে কামড়াতে থাকতো। পরে আন্টি সেগুলো রান্না করে দিলেও খেত না। তো তাদের টেনশন এবং বাড়তে থাকে আস্তে আস্তে যে কাহিনী কি, মাথা টাথা চলে গেল কিনা, পাগল হয়ে গেল কিনা। আর এরকম পাগল হলে পাগল অবস্থায় থাকলে কিভাবে সামনে মেয়েকে বিয়ে শাদী দিবে, এগুলি মাথা চিন্তা আসতে থাকে। এরকম করে প্রায় 4 মাস চলে যায়। তার মেয়ে শুকিয়ে একদম কাঠ, কিন্তু হঠাৎ করে তার মধ্যে আরও হিংস্রতা চলে আসে। তিনি বটি দাও নিয়ে কয়েকবার মারতে পর্যন্ত আসে। একবার তার বাবার গায়ে কোপও দিয়ে ফেলে। রক্ষা পায় গ্রাম থেকে আসা তার চাচাতো বোন থাকায়। সে তার হাত ধরে এবং হালকাভাবে তার বাবার গায়ে ওই বটির কোপটা লেগে যায়। সেই থেকে তার কাছে গেলে কেউ গেলেই কিছু ছুঁড়ে মারে তার সামনে, এবং নিজের হাত নিজেই কামড়াতো। ওই অবস্থায় এক পর্যায়ে না পেরে এই আঙ্কেল আন্টি তার মেয়েকে সারা শরীরে শেকল দিয়ে বাঁধে, এবং শেকল দিয়ে তার পাগলামি না করলেও সে দেখা যেত যে সে গোঙাতো, সে চিৎকার করতো, এবং যা বাথরুম টাথরুম যা আছে সব ওই জায়গায় করতো। এত খারাপ অবস্থা হয়ে গেছিলো, শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, চুল টুল ছিঁড়ে ফেলতো। তো 6 মাস পর সন্ধ্যার থেকে তার মা তাকে দুপুরের খাওয়া দিয়ে গেলে ওই অর্ধেক মুরগি সেদ্ধ দিলেই সে খেত, মুরগিগুলো সেদ্ধ দিলেই খেত। তিনি হঠাৎ করে বলে ওঠে এটুকু তার হবে না, তার আরও লাগবে। এই অবস্থায় তার প্রথম কথা। এছাড়া বাথরুমও ওই যে আমি বললাম যে তার এমন অবস্থা ছিল সে ঘরের মধ্যে সব কিছু করতো। রিয়াপুর সামনে আয়নার সামনে নিলে সে খুব জোরে চিৎকার দিয়ে উঠতো এবং গোঙাতে থাকতো। আয়নার সামনে তাকে নেওয়াই যেত না। হঠাৎ করে তার মা তার সাথে থাকা শুরু করে দেয়, কারণ তিনি হঠাৎ করে ছটফট করা শুরু করে, রাতের বেলা ছটফট শুরু করে দেয়, এবং রাতের বেলা খুব জোরে বলতো যে চিৎকার করে, আমাকে তোরা আটকাতে পারবি না, আমি চলেই যাব। তো এরকম চিৎকার রাত 3-4টার দিকে আসতো, এবং তিনি 3-4টার দিকে তার বাবা মা 3-4টা, তার মা তো তার সাথে থাকতোই। এবং কয়েকবার প্রতিবেশীরাও সহ্য করতে কয়েকদিন সহ্য করলেও পরবর্তী সময় সহ্য করতে না পেরে প্রতিবেশীরাও কমপ্লেন করে, কী ব্যাপার আপনাদের বাসায় এরকম চিৎকার চেঁচামেচি। প্রথমে অনেকে চিন্তা করে যে ওনাদের বাসায় কোনো কাজের মেয়েকে টর্চার করে কিনা, কিন্তু তার মেয়ের যে কন্ডিশন এরকম এটা তো সবাইকে বলতে পারছিল না। তো তাদের বরাবর সামনাসামনি বিল্ডিংয়ে এক আন্টি থাকতো। সেই আন্টির সাথে এই আন্টির আবার খুব ভালো সম্পর্ক, এই আপুর মার। তো এই আন্টি একদিন পর্দা সরে যাওয়াতে ওনার মেয়েকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়, এবং সাথে সাথে তিনি আন্টিকে জানায় এই কাহিনী দেখলাম, আমি আসছি আপনার বাসায়, আসলে ঘটনা কি। তিনি ওই বাসায় যায় এবং বলে যে ঘটনাটা হচ্ছে হঠাৎ করে কারণ সারা এরকম শুরু করেছে, কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না, কি করব। এবং আমাদের মসজিদের ইমামকে দেখালাম, আর ওইটা ওনাদের নিজেদের বাড়ি, তো আশেপাশের ওই এলাকার মসজিদও তার পরিচিত। তো মসজিদের ইমামকে তার বাবা বলেছিল, তো ইমাম কিছু পানি পড়া দিয়েছিল, কোনো কিছু হয় নাই, এবং কাউকে জানাতেও পারছিল না বিষয়টা। তো ডক্টর দেখাচ্ছিল কিন্তু কোনো রেজাল্ট আসছিল না। এটা তিনি ওই আন্টিকে জানান। ওই আন্টি, তো সে আন্টি বললো যে আসলে কাহিনিটা তিনি বুঝতে পারছে, তো এক কাজ করেন আপা, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন উনি কিছু করতে পারে কিনা। এটা কিন্তু ব্যাক ইন 2016 সালের কথা। তো যেদিন আন্টিটা বললো যে ওই হুজুরের সাথে যোগাযোগ করতে, তো ওনারা যোগাযোগ করে এবং হুজুর একটা ডেট দেয়। তো হুজুর এই ডেটটা দেয় হচ্ছে যেদিন যোগাযোগ করে তার থেকে 8 থেকে 10 দিন পর। সো ওই ডেটের মাঝখানে আন্টি একটা স্বপ্ন দেখে ওই হুজুর আসার আগে দিয়ে। ওই হুজুরের সাথে দেখা করে 2-3 দিন পরে একটা স্বপ্ন দেখে। তিনি দেখেন একটা লাশের খাটিয়ার মধ্যে আন্টি শুয়ে আছে, আর 4জন বিদঘুটে কালো শরীরের কালো বর্ণের একটা 4জন মানুষ, বিশাল দেহি 4জন মানুষ তার লাশ খাটিয়া ধরে নিয়ে যাচ্ছে, এবং লাশের খাটিয়ার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে লাশের খাটিয়াটা ধরে নাই। আর তার মেয়েটা খুব জোরে জোরে চিৎকার করে তীক্ষ্ণ গলায় বলছে, তোকে জ্যান্ত পুঁতে দিব আর তোর মাথাটা রেখে দিব, দেখবো তোকে কে বাঁচায়। এটা স্বপ্নে তিনি পরিষ্কারভাবে দেখতে পান, এবং চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর যখন ঘোর কাটে তখন তিনি আঙ্কেলকে বিষয়টা বলে। আঙ্কেলও বুঝতে পারছিল ঘটনা খারাপের দিকে যাচ্ছে। ওনার একটাই মেয়ে, এরকম করতে থাকলে তো ওনারা বাঁচবে না। এবং মেয়েটা সুস্থ সবল ছিল, অথচ 6-7 মাস তার পুরো জীবনটা তছনছ হয়ে গেছে। উনি অফিস করতে পারতো না, অফিসে কাউকে বলতে পারতো না, আত্মীয় স্বজন কাউকে বলতে পারতো না, কেউ বাসায় আসতে পারতো না। একটা বিতিক হিস্ট্রি অবস্থায় তারা চলছিল আর কি। তো যাই হোক, ওই হুজুর আসার 3-4 দিন আগে বাসার মধ্যে হঠাৎ করে রান্নাঘরে বাথরুমে অহেতুক শব্দ পাওয়া যেত। বাথরুমের মধ্যে দেখা যেত অনেকগুলো বাদুর কিচকিচ করছে,
বাদুড় উঠছে বা ভিতরে ভিতরে কিছু কিন্তু আটকা পড়ে উঠতে থাকে সেরকম শব্দ পাচ্ছে তারা। অথবা রান্নাঘরে একদিন আন্টি যাওয়ার সময় রান্নাঘরে দেখলো যে তারই সদৃশ একজন মানুষ থালা বাসন মাজছে। তিনি আতঙ্কের মধ্যে থাকা হতো, হঠাৎ চিৎকার করে উঠছে, বাথরুমের মধ্যে ঝপ করে রেখে জানি গোসল করছে। সারা বাড়িতে মরা মানুষের গন্ধ, মানে মরা মানুষের পটকা গন্ধ এরকম। এটা চিকা মরার গন্ধ না বা এটা শুয়ের গন্ধ না, মরা মানুষের গন্ধ, অনেক দুর্গন্ধ। এবং ধূপ জ্বালিয়েও সেই গন্ধ সরানো যেত না। তো পাশের বাসার সেই আন্টিকে একদিন নিয়ে আসে। আন্টি বলে যে তোমাকে আপনি গন্ধ পান কিনা, কিন্তু আন্টি আঙ্কেল দেখতো তার গন্ধ শুধু ওই দুইজনই পেত, ওই আন্টিও পেত না এবং বাসার মধ্যে যে গ্রামের চাচাতো বোন থাকতো তিনিও পেত না। এবং মাঝে মধ্যেই এই মাথা নাড়াতো তার মেয়ে, ওই বাসার মধ্যে হঠাৎ করে মাথা নাড়াতো, অ্যাবনর্মাল জিনিস সব আন্টি আঙ্কেল দেখতো, আর কেউ দেখতো না। তো হুজুরের আসার আগের দিন রাতের বেলা আঙ্কেল স্বপ্ন দেখেন। তিনি দেখেন তার মেয়ে বারান্দা থেকে ঝাঁপ দিচ্ছে এবং বলে যাচ্ছে যে বাবা আমি আর বাঁচবো না বেশি দিন, আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল সকালে আন্টিকে এটা বলে যে আমি রাতের বেলাটা দেখলাম, হুজুরকে তাড়াতাড়ি ডাকতে হবে। তো সেদিন রাতের বেলা সেদিন আবার হুজুর সময় দিয়েছিল মাগরিবের ওয়াক্তে, কিন্তু হুজুর আসে রাত 10টার দিকে এশার নামাজের পর। অনেক দূর থেকে এসেছে এবং হুজুরের সাথে আরও 4জন লোক ছিল। আঙ্কেল নিচেই দাঁড়িয়েছিল হুজুরের সাথে দেখা করে, মানে হুজুরকে দেখিয়ে বাসায় উঠাবে। এমন সময় হুজুরের সাথে দেখলো যে আরও 4জন লোক আছে। তো হুজুর 4জন লোককে ইশারায় করলো এবং তারা নিচে দাঁড়িয়ে রইল। তো আঙ্কেল নিচ থেকে হুজুরকে উঠানোর সময় জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, ওই 4জন লোক কি আসবে না নাকি? তো হুজুর বলে ওরা বাড়ির চারিপাশে পাহারা দিবে, ওরা চলেন, আপনি বুঝবেন না, চলেন। তো আঙ্কেল ভয় পেয়ে উপরে উঠলো, হুজুর তাদের ড্রয়িং রুমে বসলো, বলে হাত নাড়িয়ে বলতে লাগলো অনেক শত্রু আপনাদের, অনেক শত্রু, তবে শত্রু এত কিছু করে নাই। আপনি আপনার মেয়েকে দেখলাম, ও শিকল দিয়ে বাঁধা, তাই না? আচ্ছা, আপনাদের গতকাল রাতে ঘুমাতে পারেন নাই আপনারা, ওকে খুব খারাপ একটা কিছু জেঁকে বসেছে। আপনাদের সবাইকে বলছি, এবং আপনারা সবাই হয়তো ধ্বংসের দিকেই যাচ্ছেন। আপনার মেয়েটা কিসে পড়ে বলেন তো? তো বললো যে ক্লাস 9-এ পড়ে, এই স্কুলে পড়ে। বললো না, স্কুলের না, আপনারা একটু বলেন তো এটা ও কি অন্য কোথাও পড়তে যায় কিনা? তো আন্টি বলে যে হ্যাঁ যায়। তো বলে সেখানে কি ছেলে মেয়ে একসাথে নাকি? আন্টি বলে হ্যাঁ। বলো ওখানে একটা ছেলে আছে রুদ্র নামে, আপনি কিরকম নাম শুনছেন ওখানে? আন্টি বললো যে হ্যাঁ, আপনি কীভাবে জানলেন? হুজুর বললো আমি জানি, আমি সব জানি। এর মধ্যে পুরা বাসার মধ্যে হুজুর কি জানি পড়ছে, পানি ছিটাচ্ছে। আর হুজুর বসলো ড্রয়িং রুমে আর বললো ওই ছেলেকে নিয়ে আসেন যেভাবেই পারেন, কালকে আমি সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আসবো, আপনাদের বাসায় বসবো। আপনার বাসার চারিপাশে 10জন জিন আছে এবং ঘুরছে, ওরা আমার দিকে তাকিয়ে আছে, আমি আপনাদের বুঝাতে পারবো না, এবং খুব খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে, কন্ডিশনটা ভালো না আপনাদের বাড়ির। তো আমার লোকজন ওরাকে ট্যাকেল দিয়ে রাখছে, তবে আপনারা যে যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি করেন, কিছু টাকা পয়সার বিষয় আছে, না হলে দেরি হলে আপনাদের সবার লাইফ বরবাদ হয়ে যাবে। খুব অল্প টাকার বিনিময়ে তিনি একটা জিনিস বললেন আর কি, চলে গেলেন। তো এই বলে হুজুর চলে যায় এবং হুজুর নিচে নেমে আস্তে আস্তে একা একা হাঁটতে শুরু করে দেয়। বারান্দা থেকে আন্টি স্পষ্ট দেখেন। আর আঙ্কেল বলেছিল 4জন লোক আছে, আঙ্কেলও বারান্দা থেকে দেখলো 4জন লোক, ওনার সাথে আর কেউ গেল না। সেদিন রাতের বেলা পুরা বাসা ঠান্ডা, একদম কাক পক্ষী, কোনো ধরনের শব্দ নয়, একদম পিন ড্রপ সাইলেন্স। তার মেয়ে শুধু বলছে পানি খাবো পানি খাবো পানি খাবো। তার মেয়েকে পানি দেওয়া হলে তার মেয়ে খুব বাজেভাবে জিভ বের করে তাকাচ্ছিল। সেই রাতে ভারী কোনো খাওয়া দাওয়া উনি খেলেন না, মানে মেয়েটা খেলেন না। বোঝা যাচ্ছিল তার বাড়ির চারিপাশে শুধু বাতাস আর বাতাস। এত বাতাস অত গরমে এটা কেউ এক্সপেক্ট করেনি। রাত 3টার দিকে তারা তাদের ড্রয়িং রুমে অনেক চিৎকারের শব্দ পেতে থাকলো এবং বাঁচাও বাঁচাও টাইপ চিৎকারের শব্দ। আর এদিকে হুজুর বলে গেছিল বাসায় যদি কোনো সাউন্ড হয় তাহলে চুপ করে তা শুনতে থাকবেন, কোনো ধরনের শব্দ করবেন না এবং উঠে দেখতে যাবেন না কি হচ্ছে। আঙ্কেল শুনছে, তার মেয়েও চিৎকার করছে। এদিকে আঙ্কেল ভয়ে প্রেশার হাই হয়ে যায়। কোনো মতে রুমে থেকেই তিনি তার নিজেকে কন্ট্রোল করলেন। আন্টি এদিকে আল্লাহ আল্লাহ করছে, সারা রাত তাদের এভাবেই কাটে। ফজরের আজানে দেওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যায়। তার মেয়ের চিৎকার বন্ধ হয়ে যায়, ড্রয়িং রুমের চিৎকার বন্ধ হয়ে যায়। সারা রাতকে ঘুমাতে পারে না। সকাল হলে একটু ঘুমায়। হুজুর আসে মাগরিবের পর। হুজুর এসে ড্রয়িং রুমে বসে। এবং আমি একটা জিনিস বলে রাখি, ওই যে ওই আপু যে বাসায় ছিল, তার গ্রাম থেকে যে চাচাতো বোন, উনি কিন্তু কিছুই শুনছিল না। বসার পর সেই ছেলেকে আনা হয়। আনার পর সেই ছেলেকে বলা হয় তুমি কিভাবে তাবিজ করেছো সেটা আমরা খবর পেয়েছি, তোমাকে নিলে তোমাকেও তাবিজ করা হবে, তুমি আমাকে বলো যে তুমি কিভাবে করলে। তো প্রথমে ছেলে অস্বীকার করলো, পরবর্তী সময় ছেলে বলে তার দাদিকে দিয়ে তিনি তাবিজটা করেছেন, তার দাদি তাবিজ করতে পারে।
তিনি কবরের মাঝখানে 3 কবরের মাঝখানে একটা তাবিজ গেড়েছে, আর একটা পুটলির মতো গরুর রক্ত দিয়ে এই মেয়েটার চুল আলাদা করে নিয়ে ওদের বাসায় রেখেছে, এবং ওটা দিয়েই তিনি ব্ল্যাক ম্যাজিক তার দাদি করেছে। তো যাই হোক, কারণ মেয়েটার প্রেমের প্রস্তাব ছেলেটা প্রত্যাখ্যান করেছিল, এবং ছেলেটার আপন দাদিকে দিয়ে ছেলেটা এসব করায়। তো দাদির ওই জিন দিয়ে কাজ করিয়েছে। পরে যে মারতে এসেছিল ওই জিনেরই, যে মারতে এসেছিল যে জিন, সেই জিন আবার দাদির জিনের পরিচিত। তো যে জিন মারতে ছিল তাকে ওই হুজুর 2 ঘন্টা চেষ্টা করার পর জিনটাকে নিয়ে আসে, এবং মেয়েটা তার সামনে তখন বসা, চোখ বন্ধ করে মেয়েটা কথা বলতে থাকে। এক পর্যায়ে মেয়েটাকে মারার জন্য বেশ কিছু টাকাও দিয়েছে, বেশ কিছু তদবির করার পরে মেয়েটাকে মারতে এসেছে তারা, এবং মেয়েটাকে মারার জন্য প্রায় 20টা খাসি দেবে সম্ভবত, এটা এরকম কিছু একটা ওই জিনটা বলে। এবং ছেলেটাকে পরে আটকে রেখে কোথায় এসব বের করে কোথায় জিনিসটা আছে। তো পরে ছেলেটা সাথে করে এটা নিয়ে আসছিল, কারণ ছেলেটা ভয় পেয়ে যায়। তো ছেলেটার সাথে সাথে ওইটা দিয়ে দেয়, এবং দেওয়ার পরে ছেলেটার ওই জিনিসটাকে পুড়িয়ে দিয়ে ওই অ্যাশটা ছাদের উপর রেখে দেওয়া হয়। এবং ছাদের উপর রাখার পরের দিন সকালবেলা ছাদে ওই জিনিসটা আর পাওয়া যায় না, কিন্তু ওই দিন রাতের 10টার দিকে তার মেয়েটা, ওই আঙ্কেলের মেয়ে, একদম অবস্থা খারাপ, চুল মাঝখানে আছে, একটা জায়গায় আছে একটা জায়গায় নাই, এরকম অবস্থা, বলে ওঠে বাবা, ও বাবা। বাবা বলার পরপরই আঙ্কেল বুঝে যায় যে মেয়েটা তখন নর্মালের দিকে যাচ্ছে, কারণ মেয়েটা এই লাস্ট 7 মান্থসে কখনো তার বাবাকে ডাকে নাই, মাকে ডাকে নাই, শুধুমাত্র নিজের রুমে এরকম বাধা অবস্থায় ছিল। তো বললো বাবা আমার কিছুই মনে নাই, এই বলে কান্না করতে থাকে। একটা পর্যায়ে তাকে নর্মাল করে, তার মাথার সম্পূর্ণ চুল চেঁচে দেওয়া হয়, এবং তাকে নর্মাল করতে লাগে হচ্ছে 9 মাস 10 মাসের মতো। তো মেয়েটা প্রায় সময় ভয় পেত, কিন্তু এরপর থেকে ওই হুজুরের এই জিনিসটা করার পর থেকে ওই হুজুর ওই জিনকে বলেছিল তুমি কি করবা, তোমাকে কিন্তু ওকে ছাড়তে হবে। তো বেশ হুজুরের পাওয়ারফুল জিন, ওই পাওয়ারফুল জিনদের মাধ্যমে তাকে রিকোয়েস্ট করার পরে বলেছে ঠিক আছে আমি আসলে ভুল করেছি, আমার ভুলটা করা হয় না, এটাও কোনো রিজন না, আমি এখানে আসছি আমাকে এরকম লোভ দেখানো হয়, তো আমাকে কিছু খাসি দিতে হবে। তো ওই খাসিটা হুজুরকে দেওয়ার মাধ্যমে খাসি দেওয়া হয় তাদেরকে, এবং তোমরা যদি খাসি দাও তাহলে আমি ছেড়ে চলে যাব, আমাকে এই জিনিসটা পুড়িয়ে ছাদের মধ্যে এটার ছাইটা রাখবা। তো যাই হোক, পরে রাখা হয়, এবং 3টা খাসি দেওয়া হয়, 4টা খাসি হয় না, 3টা খাসি দেওয়া হয়, এবং পরবর্তী সময় ওই খাসিগুলোর মাংস আলাদা করে রান্না করে ছাদের উপরে রাখার পরে ওনারা ওকে ছেড়ে দেয়, এবং এটা ওই দিন রাতের বেলায় হয়, এবং তার মেয়ে রাত 10টা থেকে আস্তে আস্তে নর্মাল হতে থাকে, এবং এটুকু ইনশোর করে যায় ঠিক আছে তোমাদের মেয়েকে আমরা ছেড়ে দিচ্ছি, এবং এখানে ওকে কেউ ডিস্টার্ব করতে আসবে না, এবং আমরা কখনো আসবো না, এটা বলে চলে যায়। এবং যে মারতে আসে তাকে খুব ভয় দেখানো হয়, মারাত্মক ভয় দেখানো হয়, মেরে ফেলার ভয় দেখানো হয়, আগুন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয়। যাই হোক, পরবর্তী সময় তাকে ওই মেয়েটা নর্মাল হয় 9 মাস পরে, এবং 2019 সালে তারা সপরিবারে আমেরিকায় পাড়ি জমান, এবং ওই আমেরিকাতে তাদের আত্মীয় আগের থেকেই অ্যাপ্লাই করে রেখেছিল, তার মার বোন। তো পরে তারা ফুল ফ্যামিলি আমেরিকাতে যান 2019 সালে। তো এটা ছিল ঘটনা। এটা যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন সাফা চৌধুরী, ফ্লোরেন্স, ইটালি থেকে। সাফা তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। সঙ্গত কারণে সাফা তার অ্যাকচুয়াল নামটা এখানে শেয়ার করেননি, তিনি শেয়ার করতে চাননি, এবং স্থানকাল পাত্র গোপন রাখতে বলেছেন। তো সেটাই করব আমি। তা আমি চলে যাচ্ছি সাফার ঘটনায়। সাফাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়, 2017 সালের ঘটনা। তখন সাফার বোন ইটালিতে বসবাস করতেন, তার হাজব্যান্ডকে নিয়ে পার্মানেন্টলি থাকতেন, এবং তিনি সাফার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন সাফাকে ইটালি নিয়ে যাওয়ার জন্য। আর সেটার প্রসেসিং চলছিল, যে কোনো সময় হয়তো তার পেপার আসবে বা এরকম একটা কিছু, কিন্তু এটা বেশ একটু সময় নিয়ে নিচ্ছিল। সাফা দেখা যাচ্ছে যে তার এইচএসসি শেষ করে বেশ অনেকদিন গ্যাপ দিয়ে ফেলছে, সে ইটালি যাবে এই আশায় সে বসেছিল, এবং দেখা যাচ্ছে তার কাগজ লেট হচ্ছে দেখে সেও একটু অমনোযোগী হয়ে গেছে, পড়াশোনার দিকে কোনো মনোযোগ নাই, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো সে দেখা যেত ঘোরাফেরা করতো বেশ, তারা মোটামুটি অবস্থা সম্পন্ন পরিবারের জন্য ঘোরাফেরা করতো, বাইরে থাকতো বেশি সময় সন্ধ্যার পরে, বাসায় ফিরতো লেট করে, তার বাবা রাগারাগি করতো, খুব রাগারাগি করতো, এগুলো নিয়ে বাসার মধ্যে বেশ সমস্যা হতো। আর সাফার দুলাভাই তার বাবাকে বলতো যে আচ্ছা দেখেন আর ওর একটু ধরেন, কাগজপত্র হয়ে যাবে, খুব শীঘ্রই ওর কাগজ আসবে, এরকম ভিসা চলে আসবে। তো এরকম কথাবার্তা সাফা খুব সিরিয়াসলি অ্যাক্ট করতেছিল আর কি, এবং সে দেখা যাচ্ছে সাফার মধ্যে একটু রাগারাগি তার বোনের প্রতিও এসে গেছিল যে এতদিন লাগতেছে কেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখা যায় সাফা অন্য মানুষ ধরে ইটালি যাওয়ার জন্য,
এবং সেখানে সে ওই নিজে প্রসেসিং করে, বাবার সাথে মানে বাসায় সে বেশ চিৎকার চেঁচামেচি করে, এগুলো করে বাবার থেকে টাকা নেয়, এগুলো করে সে একসময় সেই টাকাও দেয়, দিয়ে সে নিজেই ইটালি যাওয়ার ব্যবস্থা করে। আর দীর্ঘ একটা সময় পরে, মানে বেশ সমস্যা পার হয়ে, বেশ ভেজাল পার হয়ে, বেশ কষ্ট করে একটা সময় সে ইটালি যা পৌঁছায়, মানে তাকে তারা নেয় ওখানে। কিন্তু এর মাঝে বেশ খানিকটা সময় তার নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট গেছে, টাকা পয়সা বেশ চলে গেছে। এবং সাফা এখানে সবার জন্য একটা রিকোয়েস্ট করছেন যে কেউ কখনো কোনো লিগ্যাল উপায় ছাড়া এইভাবে মানে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। এগুলো খুবই ডেঞ্জারাস, খুবই সমস্যার, এবং মানুষের জীবনে এগুলা মানে একটা, মানে সে বলছে যেটা একটা কার্স তার জীবনে, এই আসার যে সময়টা। তো যাই হোক, সে বেশ কষ্ট করে গেছে, এবং সে যখন যেখানে তাকে নিয়ে আসলো সেই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট একটা টাউনের মধ্যে সে আছে, এবং সেখানে তাকে রাখা হয়েছে, মানে সে এসে উঠছে যেখানে, সেটা হচ্ছে একজন আফ্রিকান ছেলে ওখানে থাকে, তার সাথে ছোট্ট একটা স্টুডিওর মধ্যে। তো সাফা বেশ মানে কষ্টে ছিল, এবং সেখানে যে দেখলো যে তার যেহেতু কাগজপত্রের ওরকম অবস্থা নাই, বেশ মানে প্রবলেমের মধ্যে পড়ে গেল সে। তো ওখানে গিয়ে সে কাজ খুঁজতো, কাজ পেল না, ইত্যাদি ইত্যাদি, বেশ ঝামেলা। মানে তার মানে একেবারে অবস্থা খারাপ, কারণ কোথাও কাজ করতে গেলে কাগজ লাগে, তাদের ওই ওয়ার্ক পারমিট, কাজ, ভিসা, লিগ্যাল ভিসা, এগুলো দেখে। তো এগুলো তো তার নাই। আর এমনিতেও কাজ ওখানে নাকি যেখানে সে ছিল সেই জায়গায় কাজের খুব একটা সমস্যা ছিল। তার যে ওখানে যেই ছেলেটার সাথে তাকে উঠাই দিয়েছে, রুমমেট, কালো ছেলেটা, সে এখানে আসছিল অন্যভাবে। তো সে একটা কাজ করে, তার একটা আছে, রেফিউজি স্ট্যাটাস আছে, সেটা নিয়ে সে ওখানে কাজ করে, আর এইভাবেই আছে। তো ছেলেটা মানে আসলে সাফার প্রতি অনেক খারাপ ফিল করে। সে বলে যে দেখো, তোমার যদি আমি হেল্প করতে পারতাম ভালোই তো আমি যেখানে কাজ করি ওখানে তো তোমাকে নিবে না, আমি আমার মালিককে বলতে পারি, কিন্তু তোমার কাগজপত্র ছাড়া নিবে না। তো সাফার দুরবস্থাটা আরও বাড়তে থাকে, কারণ টাকা পয়সা শেষ হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। তো তখন ওই যে ছেলেটা যে ছিল, সে বলে যে আমার এক ফ্রেন্ড আছে, ওর সাথে আমি পরিচয় করাইতে পারি, ও আমার এখানে একটা ক্লাসে, মানে আমি তো এখানে ইটালিয়ান শিখি, তো ওইখানে আসে, তো ওর সাথে তোমাকে আমি পরিচয় করাইতে পারি। ও কিন্তু থাকে একটু রিমোট জায়গায়, ওখানে তোমার এত সমস্যা হবে না, তুমি যদি চাও কাজ করতে পারো। ওদের ওইখানে আবার অন্য কাহিনী, ওদের ওইখানে কোনো নাই, কোনো রকমের চেকিং কিচ্ছু নাই। ও যদি তোমার কাজটা দিতে পারে, তুমি কাজ করতে পারো ওখানে। তো সাফা তো খুব আগ্রহ হয়ে যায়, সে বলে যে আমাকে জানাও, তুমি একটু খবর নাও তোমার ওই ফ্রেন্ডের কাছ থেকে। ছেলেটা বলে আমার ফ্রেন্ড ঠিক না, ও যেহেতু আমাদের একই এলাকার মানুষ, মানে কান্ট্রিম্যান, এবং আমার সাথে একই সাথে ক্লাস করে, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার, এবং আমি জানি যে ও একটু রিমোট জায়গায় থাকে। ও বলে যে ওইখানে কেউ থাকে না, ওরা ওইখানে কৃষিকাজ করে, ওইখানে পশুপালন করে ওইখানে। তো ওইসব জায়গায় তো সাধারণত এরকম চেকিং থাকার কথা না। তো ও যদি তোমার ব্যবস্থা করতে পারে, আমি তোমার অবশ্যই জানাবো। তো সাফা শুনে বলে যে অবশ্যই, অনেক হেল্প হবে ভাই, এই সেই বলে তাকে। তো ওই ছেলেটা ওই দিন তো আর ওর সাথেই হয় না, তো ছেলেটা সপ্তাহে 2 দিন ক্লাস করতে যায় এরকম। তা একদিন এরকম গেল, তা 2 দিন পরে তো এসে সাফাকে বলতেছে যে তোমার জন্য গুড নিউজ, আমার ওই ফ্রেন্ড বলছে তোমার এসে সামনে আর মানে 1 দিন পরে আসবে, তো আমার সাথে আসবে আমার বাসায়, আসলে তোমার তো পরিচয় করা দিবে, আর ও বলছে যে তোমার ওইখানে কাজটা দিতে পারবে, অসুবিধা নেই। তো সাফা তো খুব খুশি। তো এরকম 1 দিন পরে সে দেখে যে হ্যাঁ, ওই এই ছেলেটা আসছে, একটা সাইকেল নিয়ে আসছে, এসে মানে সাফার সাথে পরিচয় হয়। তো কথাবার্তা তো খুব বেশি পারে না সাফা নিজেও, কিছু সে এখানে আসার সময় যে যাদের মাধ্যমে আসে তারা তাকে কিছু লিবিয়ান শিখেছিল, আরবি আর কি। ওই ছেলে, ওই যে কালো ছেলেটা, সে কিছু ওই ভাষা পারে, সেও পারে। সাফাও টুকিটাকে আরবি পারে, আর ইংরেজি যা পারে এটা দিয়ে কমিউনিকেট করলো ওর সাথে টুকিটাকি। এবং ওই যে যার সাথে রুমমেটের সাথে থাকে, সে ওই ভাঙা ইংরেজি আর এগুলো দিয়ে সে কমিউনিকেট করে। আর এর মধ্যে একটু হাঁটাচলা করতে করতে যে একজন মানুষের থেকে কিছু ইটালিয়ান শিখছে, এই যে ভাঙাচোরা অবস্থায় আর কি। তো কমিউনিকেট করার পর ওই ছেলেটা তাকে বোঝায় যে তারা যেখানে থাকে সেই জায়গাটা হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট, সোজা কথা একটা অ্যাবান্ডেন্ট গ্রামের মতো, পাহাড়ের উপরে, ওখানে কোনো মানুষ নাই। তো অবাক হয়ে যায় সাফা যে কোনো মানুষ নাই, মানে হ্যাঁ, এটা এক সময় শহর ছিল, শহর বারে একটা গ্রামের মতো ছিল, ওই জায়গায় অনেক ঘর বাড়ি আছে, এবং এখানকার গ্রাম মানে তো খুব সুন্দর করে সাজানো গোছানো গ্রাম। এবং এইখানে পরবর্তীতে কোনো একটা কারণে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাক, মানুষজন এখান থেকে চলে যায় আজ থেকে অনেক বছর আগে। তো এরপর এটা খালি রয়ে গেছে ওই জায়গায়। সেই ছেলেটা বললো যে আমি থাকি, আরও 2-1 থাকে যারা খুবই নগণ্য, এরকম আমাদের মতোই মানুষ, তো থাকে ওখানে। যে থাকে ওরা মোটামুটি চেষ্টা করে যে কৃষিকাজ করে। তো বললো যে আমি থাকি এখানে, এক খালা মানে আন্টি রাখি, এখানকারই এক মহিলা, এই দেশেরই।
তো উনিও ওখানে থাকে, ওই আন্টির ওখানে থাকি কাছাকাছি, এবং মানে আর কি আমরা ওখানে থাকি, কৃষিকাজ করি, হ্যাঁ, মানে ফসল টসল লাগাই, তার গাছপালা লাগাই, তরি তরকারি চাষ করি, তারপরে ওখানে অলিভ আছে, অলিভ আমরা চাষ করি, পশু পাখি আছে, ভেড়া আছে, ছাগল আছে, এগুলা পালন করি। এইটাই হলো আমাদের মূল কাজ। এখান থেকেই চলে যায়, মোটামুটি ইনকামও আসে, খারাপ না, তুমি চাইলে যেতে পারো, সাফাকে সে বলে। আর তো সাফা বলে তাহলে আমার কি টাকা পয়সা? বলে টাকা পয়সা তুমি যা কাজ করবা সেটার জন্য তোমাকে ততটুকু দিব, আর তোমার আমাদের সাথে খাওয়া দাওয়া যেরকম খরচ হয় সেরকম তুমি হিসাব করে করবা। ওইখানে যে কোনো একটা জায়গায় দেখি ব্যবস্থা করে দিব। ওইখানকার যারা বাসিন্দারা চলে গেছে তারা কিন্তু এটার আমার দাবি ছাড়ে নাই, তাদের দাবি আছে বাড়িঘরের প্রতি। অনেকে অবশ্য বাড়িঘর কিছুই নাই, দেখি আমি ব্যবস্থা করে দিব, তুমি চলো না, আমাদের এখানে থাকতে পারবা। যাই হোক, সাফা একদম কথা শুনে খুব রাজি। সে তখন তার যে রুমমেট আছে, ওর নাম ছিল আমিল, আমিলকে সে বলে যে আমি চলে যাই, তুমি আমার জন্য দোয়া করো, কারণ ও মুসলমান ছেলেটা, আমার জন্য দোয়া করো, আমি চলে যাচ্ছি ওর সাথে। তো আমিল একটু অবাক হয়ে বলে যে তুমি ওর সাথে এখনই চলে যাও? বলে হ্যাঁ। ওই ছেলেটাও বলে তাকে যে, যেই ছেলেটা, ওর নাম সাফা বলবে না, কারণ বলছে যে নাম বলার কোনো প্রয়োজন নাই। যাই হোক, বলতেছে যে ওর সাথে চলে যায়, কারণ ও সাইকেল নিয়ে আসছে। ওই ছেলেটাও বলছে যে সাইকেল ছাড়া ওখানে আমি আর যেতে পারবো না, মানে যাওয়া আসার অবস্থা এরকম, ওখানে গাড়ি যাওয়ার মতো অবস্থা নাই পাহাড়ের উপরে। তো সাফা দ্রুত তার ব্যাগটা গোছায় নিয়ে তার টুকিটাকে নিয়ে যায়, আমিলকে অনেক ধন্যবাদ দেয়। আমিল তাকে বলে যে সাফা তাকে অফার করে যে তার এই যে সে লাস্ট কিছুদিন থাকছে, খাইছে তার ভাঙা মাস। ছেলেটা বলে লাগবে না, আমিল তাকে বলে গো ব্রাদার যাও। তো সাফা বের হয়ে যায় ওই ছেলেটার সাথে সাইকেলে চড়ে রওনা দেয়। তো তারা যখন রওনা দিচ্ছে তখন বেলা গড়ায় গেছে, মানে একবারে সূর্য একটু পড়ে গেছে এই পাশে, বেশ ছায়া ছায়া একটা ভাব, বাতাস বেশ। তো বাসার সামনে বেরিলো, দেখে যে ছেলেটা সাইকেলে বসা। তো সাফা যে দেখে যে বসার জন্য যে জায়গা তার পেছনে, সেটা খুবই একটা ছোট্ট একটা ক্যারিয়ার, মানে ওইটার মধ্যে ছেলেটা সাধারণত অনেক সময় ব্যাগ ট্যাগ রাখে আর কি। ছেলেটার একটা ব্যাগ ছিল, সেটাকে সে ঝুলাই নিছে সামনের যে সাইকেলের রেলিংয়ের সাথে। আর সাফা বসলো এখানে, কষ্ট করেই বসলো, এবং তার পিঠেও একটাই ব্যাগ। তো রওনা দিল তারা, রাস্তায় উঠে গেল সাইকেল। সাফার কাছে মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ সেই আমিলের সাথে লাস্টের বেশ কয়েকদিন থাকা স্মৃতি, এইখানে মোটামুটি তারই ওই ছেলেটাকে আপন মনে হইতো, ভাইয়ের মতো। তো একটু মায়াই লাগলো আর কি। তা আমিল তাকে এরকম হাত নাড়তেছে দূর থেকে, সেও হাত নাড়লো। তো সাইকেল নিয়ে তারা উঠে গেছে, সাইকেল চলতেছে, বেশ স্মুথ সাইকেল, তবে একটু কষ্ট হচ্ছে সাফার কাছে। সে বসছে ছোট্ট একটা ক্যারিয়ারের মধ্যে, ব্যাগটা পিছনে। ছেলেটা বলছে যে কমফোর্টেবলি বসো, দরকার থাম মনে রাস্তায়। তো দুইজন যাচ্ছে, তো কথাবার্তা কিন্তু দুইজন খুব কমই বুঝে, কারণ ওই যে ভাষাগত সমস্যা, মানে যতটুকু পারে সাফা অনেক গোছায় একটু বলে, ইংরেজিতে বললে আর একটু সুবিধা হইতো, কিন্তু ওই ছেলেটা আবার ওরকম ইংরেজি বুঝে না, তো এই একটা সমস্যা। তো এইভাবে টুকিটাকি কথা বলতে বলতে দেখলো যে এক সময় যে এমন একটা রাস্তায় পৌঁছাইলো, পাহাড়ি রাস্তা, মানে এরকম চিকন রাস্তা চলে গেছে, পাশে পাহাড়। তো সাফা এরকম কিছু জায়গা দিয়ে আসছে এখানে, তো সে এটা দেখছে, কিন্তু এইখানকার জায়গাটা পুরো নির্জন। এটাই একটা ব্যাপার, পুরোপুরি নির্জন। মানে সাফা এর আগে যে রাস্তাতে আসছিল পাহাড়ি রাস্তা, হলো গাড়ি ঘোড়া চলে, কিন্তু এখানে দেখছে কিছুই চলতেছে না। এক সময় তারা এমন একটা জায়গায় পৌঁছাইছে, তখন সূর্য কিন্তু পুরো ডুবে যাচ্ছে, সূর্যের আলোর জাস্ট মনে হচ্ছে পাহাড়ের ওই পাশে এরকম, এবং লালচে আভাটা এসে পড়ছে, রাস্তা পুরো নীরব, কোনো মানুষজন নাই এরকম। তো ছেলেটা চলতে চলতে এক জায়গায় বললো যে আসো আমরা নেমে একটু হাঁটি, হেঁটে হেঁটে যাই, মানে এই জায়গাটা না বেশ ভাঙাচোরা। হেঁটে যাচ্ছে, দেখতেছে যে দুই এক জায়গা দিয়ে পাশ থেকে গাছ বের হয়েছে পাহাড়ে, একদম এরকম ডালপালা বাঁকা চোরা গাছ, মানে অন্যরকম। তো ওই পাশে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো সাফা বলতেছে এখানে মানুষ থাকে না? ছেলেটা বলছে না, মানুষ বলতে তোমার বলছি যে এখানে 3-4 জন মানুষ, মানে এছাড়া মানুষ নাই। আমি, আমার আন্টি, এছাড়াও মনে হয় 2 জন আছে, এরাও চলে যাবে, আবার চলেও যায়, থাকে না এখানে। তো সাফা বলতেছে যেটার ঘটনা কি, বলে যে এই যে আমরা যেখানে থাকি, মানে ছেলেটা যেভাবে বলতেছে সাফা যতটুকু বুঝতেছে আর কি, এর সারমর্ম যা দাঁড়ায় সেটা আমি বলে দিচ্ছি। বলতেছে যে এইটা একটা শহর ছিল, একসময় মানুষজন ছিল, এখন নাই, পুরো জায়গাটা অ্যাবান্ডন। তো সাফা বলতেছে যে তুমি কেন এখানে আসছো? বলে আমি আসছি বিকজ আমি এখানে সেরকম তোমার মতো কাজকর্ম পাই নাই, কি করব। তখন এখানে আসি, খুঁজতে খুঁজতে এখানে যাই, ঘুরতে ঘুরতে এখানে চলে আসি। আর আমরা তো খুব মোটামুটি অ্যাক্টিভ আমাদের অঞ্চলের মানুষ, তো খুঁজতে খুঁজতে এই আন্টির সাথে পরিচয়, আন্টি তখন এখানেই করে। তো যাই হোক, এরকম করতে করতে এমন একটা পর্যায়ে আসে, আবার সাইকেলে চড়ে তারা কিছুক্ষণ, রাস্তা দিয়ে চলতে চলতে একসময় দেখে যে আর সাইকেল চড়ার উপযোগী রাস্তা না, সব মানে এরকম চিকন চিকন রাস্তা, হেঁটে যাওয়ার মতো রাস্তার মধ্যে ওই যে ভাঙা জিনিসপত্র, পাথর পড়ে দিছে। তো সাফার কাছে একটু ভয় লাগে যে এটা কোথায় যাচ্ছি।
তো একটা মোড়ে এসে সে দেখে যে পাহাড়ের মধ্যে এরকম সারি সারি ঘর, কিন্তু তখন একেবারে সূর্যের আলো তো কমে গেছে, অস্তায়মান সূর্যের আলোতে মনে হচ্ছে পুরো অন্ধকার একটা জায়গা, মানে সূর্যটা পেছনে পড়ছে এই পাশ থেকে, কেমন যেন একটা ভয়ঙ্কর সৌন্দর্য মনে হচ্ছে, মানে সুন্দর তো লাগতেছে আবার ভয়ও লাগতেছে দেখে। তো ওই ছেলেটা দেখায় যে ওই জায়গা আমাদের যেতে হবে, চলো। তো সাফা বেশ ভয়ই পায় দেখে জায়গাটাকে, বলে এখানে 100 মানুষ থাকতে, বলে হ্যাঁ থাকতে, এখন কেউ থাকে না, ওই যে আমরা 3-4 জন এরকম, বাকি 2 জনকে আমি চিনি না। ছেলেটা বলছে আমার সাথে খুব একটা পরিচয় নাই, আমরা 2 জন 2 জনকে চিনি, খালা আর আমি, এবং আমাদের কেউ এখানে করার নাই, আমরা নিজেদের মতোই করি, ফার্মিং করি, নিজেদের মতোই করি, এগুলো বুঝাইতেছে। তো সাফাও শুনতেছে, শুনে শুনে যাচ্ছে। তো দেখলো যে এক সময় ওরা পৌঁছানোর আগে ওইখানে এমন একটা জায়গা উঠছে, এখন এই জায়গাটা একটা এলিভেটেড উপর দিকে যাচ্ছে, এখন কিন্তু অন্ধকার হওয়া শুরু করছে, মানে সূর্যের আলোটা পড়ে যাচ্ছে, আকাশের একটা সাইডে কমলা একটা আভা এরকম, আর সিঁড়িগুলো ওখানে পাহাড়ি মানে পাথর দিয়ে বানানো, বোঝা যাচ্ছে যে ওই গ্রাম বা যেখানে ওঠার জন্য যে জায়গাটা ছিল সেটা পাথরের। তো ওখান থেকে উঠতেছে, মানে পাড়া দিচ্ছে যে ঠক ঠক শব্দ হইতেছে, টায়ার্ড হচ্ছে যে সাফা, বেশ টায়ার্ড হয়ে যাচ্ছে। তো ছেলেটা মোটামুটি অভ্যস্ত, সে তো উঠে এখানে। তো উঠতে উঠতে বাঁক নিয়ে একটা জায়গায় চলে আসলো, সেটা একটা ছোট গলিটা কেমন ভুতুড়ে, ডান দিকের বাসাগুলা মুখ বদনান করে আছে, দরজা নাই, বাসা দরজা নাই, এখান থেকে ছাদ দেখা যাচ্ছে, আকাশে যে চাঁদ উঠছে ওই ছাদের ভেতরে ছাদের অংশ নাই এটা। তো সাফা বুঝতে পারলো এইটা হচ্ছে পশ্চিমে, সে শুনছে ঘোস্ট টাউনের কথা, এটা কোনো ঘোস্ট টাউন, মানে অ্যাবান্ডন করে এই শহর চলে গেছে, সে বুঝতে পারছে পুরো। তো তার কাছে একটু বুক কেঁপে উঠলো যে এরকম একটা অ্যাবান্ডন জায়গা এত মানুষ থাকতে নাই। যাই হোক, হাঁটতে হাঁটতে ছেলেটা তাকে নিয়ে গেল একটা জায়গায়, যে দেখলো যে হ্যাঁ একটা ছোট্ট এক জায়গায় লাইট জ্বলতেছে, ওই জায়গায় উঠে গেল। ওখানে যে দেখলো যে একটা এরকম বয়স্ক মহিলা বাসার থেকে বেরোতে ওই ছেলেটা তাকে বললো, মহিলাকে গ্রিট করলো। তো মহিলারা বললো যে আমি যে নিয়ে আসছি আমার বন্ধুকে, ও আসছে ওদের দেশ থেকে, বললো দেশের নাম জিজ্ঞেস করলো, বললো যে ওইখানে এসে কাজ টাজ পায় না, আমাদের সাথে রাখতে চাইতেছি, আপাতত রাখি, আমার রুমেই রাখি, পরবর্তীতে ওকে দেখি এখানে একটা ব্যবস্থা করে দিব না রুম টুমের। তো মহিলা বললো যে হ্যাঁ। তো সাফা ওখানে যেয়ে দেখলো যে হ্যাঁ তাদের এই জায়গার মধ্যে টুকিটাকি ব্যবস্থা আছে, তাদের খাবার টেবিল আছে, রান্না করার জন্য গ্যাসের রাখা, সিলিন্ডার রাখা, মানে সব আছে মোটামুটি, তারা ব্যবস্থা করে নিছে এখানে। এবং তারা এখানে যে বিদ্যুতে ব্যবহার করতেছে জেনারেটর দিয়ে ব্যবহার করে, এবং এগুলারই মনে হয় যেসব রসদ নিয়ে আসে আর কি বাইরের থেকে এরা এরকম। তো যাক, সাফা বুঝলো যে এখানে মোটামুটি থাকা যাবে। তো ওই দিন রাতটা থাকলো, ওই ছেলের সাথে গল্পগুজব করলো, ছেলেটা তার ঘরেরই একটা কর্নারে দেখাই দিল সাফারা থাকার জন্য। তো থাকলো, তাদের গল্প গুজব হলো রাত্রেবেলা টুকিটাকি যায় ভাষায়, এবং সাফা বোঝা শুরু করছে। মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে ভাষা না মিললে বডি ল্যাঙ্গুয়েজও বোঝায় এরকম, তো এইটা তো সে বুঝে যাচ্ছে। আর ছেলেটা একই ধর্মের হওয়াতে সাফার একটু সুবিধা হয়েছে, ছেলেটা নামাজ কালাম পড়ে। যাই হোক, এরকম কেটে গেল রাত। সকালবেলা উঠে এসে দেখতেছে ছেলেটা খুব সকালে উঠে সে বেরোয় যাচ্ছে, এবং এই একটা জিনিস দেখলো যে এইখানে অনেকটা একেবারে পিওর গ্রামের ফ্লেভার, মানে নাই, মানে কোনো রকম এই যে শহুরে যেই কেওয়াস এগুলো কিচ্ছু নাই, একদম অন্যরকম একটা অবস্থা। আর সাফার সাথে একটা মোবাইল ছিল ওখানকার, সে একটা সিম নিয়েছিল, দেখলো যে এইখানে নেটওয়ার্কের দাগও একদম সীমিত, খুবই একদম লো লেভেলে চলে আসছে। আর ওই সময়টাতে আসলে তো মোবাইল টেকনোলজিও এত আপগ্রেডেড ছিল না, তো বুঝলো যে এখানে মোবাইলের নেটওয়ার্কও ঠিক মতো থাকে না, বুঝতে পারছে। তো যাই হোক, ওই ছেলেটা বেরোয় দেখলো সকালবেলা একদম আর্লি মর্নিং, বাইরে বেরোয় দেখতেছে যে সেরকম কুয়াশা একটা আবহাওয়া, বাতাসের মধ্যে একটা একেবারে গ্রামের সেই রকম ঘ্রাণ। সাফার কাছে ভালোই লাগছে, সে তার নানা বাড়ি গেলে এরকম দেখতে একদম মানে গ্রামের গহীনে গেলে এরকম পেত। যাই হোক, ছেলেটার সাথে বেরোয় গেল। ছেলেটা যে দেখলো যে তাকে দেখাইলো ফার্মগুলা, তাদের ওই যে ছাগলের ফার্ম যেখানে ছাগল ভেড়া থাকে সেটা, তারপর হেঁটে নিয়ে গেল তাদের ওখানে যে এই তাদের জাইতুনের যে গাছ, ওখানে মানে অলিভ, ওখানকার অলিভ যেটা বা ওদের যেটা সেটা কিন্তু জাইতুন বলে, সেটা কিন্তু আমাদের যে বাংলাদেশের যে আমরা জলপাই খাই এটা কিন্তু একই জিনিস না, যদিও নাম দুইটারই অলিভ, এটা ডিফারেন্ট ওইটা ডিফারেন্ট, ওটার থেকে তেল হয়, আর আমাদেরগুলো সাধারণত আচার বা এগুলোতে ব্যবহার হয়, যে বা আমরা কাঁচা খাই জলপাই। যাই হোক, ওই অলিভ ছোট যেগুলো আমরা, আবার ব্ল্যাক অলিভও আছে যে আমরা বিভিন্ন ইটালিয়ান গার্নিশ হিসাবে পাই, পিৎজা বা অন্যরকম পাস্তা এগুলোর মধ্যে থাকে। যাই হোক, সেই অলিভ আর কি, সেই ওখানকার অলিভের গাছ দেখালো, বেশ সুন্দর এরকম পাতা করতেছে। তো বলতেছে যে ওই ছেলেটা বলতেছে যে আমরা এখানে মাঝে মাঝে যে এই ছাগলগুলোকে নিয়ে চড়াইও, এদিক ওদিক নিয়ে যাই, করি, ঘুরাই, তো তোমার কাজ এগুলো দেখাইতেছে তাকে কি কি কাজ করতে হবে এগুলো বোঝাচ্ছে। তো সাফা বুঝে গেল যে তার আসলে এই কাজগুলো করতেই হবে, না করলে তো এখানে তাকে টাকা পয়সা দিবে না। ছেলেটা তাকে একটা হিসাব বলে দিল যে এরকম এরকম পাবা। সাফা রাজি হয়ে গেছে, ওকে।
তো যাই হোক, ওই দিনও সে ওই ছেলেটা বাসায় থাকলো এবং তারপরেই তাকে ছেলেটা একটা ব্যবস্থা করে দিল। ওই আন্টিকে বলে, আন্টি কথা বলছে কার সাথে, কথা বলে তাকে একটা ব্যবস্থা করে দিল ওই ছেলেটা থেকে ঘুরে কাছাকাছি একটা এরকম একটা জায়গায় একটা ঘর। তো বললো যে এখানে থাকতে পারবা, এখানে এই অবস্থা, অসুবিধা নাই, এই বাসাটা মোটামুটি ইন্ট্যাক্ট আছে। আর ওই আন্টি তাকে বলতেছে, মানে সে ওই তাদের ভাষায় কথা বলে, সে তার এগুলো পারে না, ভাঙা ভাঙা ইংলিশে তাকে বলতেছে যে ওই দিকটা যাবা না, ওই জায়গায় কিন্তু বেশিরভাগ বাড়িঘর ভেঙে গেছে, হয়ে গেছে, ওইসব জায়গায় যাবা না, এরকম একটা অবস্থা। তুমি যেখানে আসো সেখানে এই যে বাসাটা, ওইটারও যে তোমাকে যে রুমটার এই পাশের সাইডটা দেওয়া হয়েছে, এর বাইরে আর তুমি রুম অ্যারাউন্ড করবা না। বেশিরভাগ টাইম চেষ্টা করবা যে তোমার জেনারেটর লাইন এখান থেকেই দিছে ওরা টেনে, বলছে যে এইটার থেকে বেশি জেনারেটরের ব্যবহার, বিদ্যুতের ব্যবহার কম করবা, কেন জেনারেটর তো এনার্জি খায়, এগুলো বুঝাই দিছে তাকে। আর বলছে যে খাওয়া দাওয়া রান্না তুমি আমাদের সাথে খেতে পারো এখানে এসে। ওই যে ছেলেটা আছে, ছেলেটা খায় বলে, ছেলেটা বলতেছে যে মানে তাদের খাওয়া একই রকম, তারা ভাত খায়, ভাত তরকারি এগুলা। আর ওই মহিলা খায়, বলছে যে আমার সাথেও তুমি খেতে পারো। তো সাফা বলতেছে, সে লজ্জা পাইছে, সে বললো যে আমি আপাতত আমার কাছে অল্প কয়েকটা টাকা আছে, এটা আমি তোমাদেরকে দিতে পারি খাওয়ার জন্য, বাট এখন তো আমার কাছে আর নাই। তো ওই মহিলা তার এরকম হাত দিয়েই করে। আর ছেলেটা বলে তুমি চিন্তা করো না, পরে তুমি যখন আর্ন করবা তখন দিয়ে দিও, এখন খাও, খরচ নিয়ে এগুলো চিন্তা করো না। আর আমাদের এখানকার খাবার বেশিরভাগই এখানকার ফলানো, এই ক্ষেত্রের থেকে আমরা এই করি, মাংস এখানকার এসে, তো এগুলো নিয়ে চিন্তা করো না, তুমি যখন ইনকাম করবা তখন তুমি দিও। তো আর রান্না বাড়া এখন আপাতত আমার কিচেনে এসে করতে পারবা, তোমার ওইখানে রান্না বাড়ার এসব দরকার নেই, তুমি তো পারবা না এগুলো এখন করতে। তো সাফা বলে ঠিক আছে। তো ওই ছেলেটাই সাফাকে তার রুমটা গোছায় দেয়, সে যেখানে থাকবে। তার ঘরের থেকে পুরনো ওই যে ম্যাট্রেস ট্যাট্রেস তোষকের মতো ছিল আর কি, ওগুলো এনে রেডি করে দেয়, বলে যে আপাতত থাকো, পরে যখন আমরা ব্যবস্থা করবো অন্য কিছু। তো সাফা খুবই কৃতজ্ঞ এর প্রতি, ছেলেটা এত তাকে টেক কেয়ার করলো। তো সে মোটামুটি রুমটাকে নিজের মতো করে ফেললো, তার ব্যাগের মধ্যে কয়েকটা বই ছিল, এগুলো গুছায় রাখলো, এই তো। আর তার সেই মোবাইল ফোন, এবং সেটা নেটওয়ার্ক থাকেই না, ওইখানকার সিম লাগাইছিল সে। যাই হোক, সে কোনো মতে ঘরটার মধ্যে থাকলো, এবং একটা এরকম ল্যাম্প ওই ছেলেটা তাকে দিছে, ল্যাম্প দিয়েছে, ওইটার মধ্যে দেওয়া, মানে তেল দেওয়া আর কি, জ্বালানি তেল দেওয়া ছোট্ট। তো বলছে যে এইটাই জ্বালাবা বেশিরভাগ সময় রাতের বেলা, তো জেনারেটর এগুলো আমরা বন্ধ করে দিব, তুমি এটাই জ্বালাও রাতের বেলা। তো অসুবিধা নাই। মোমো দিয়ে গেছে 2টা। তো সাফা ওখানে মানে বেশ কমফোর্টেবলি, তার কাছে ভালোই লাগতেছে যে রুমটা তাকে দিছে, ওইটার মাথার কাছে একটা জানালা আছে, এই বড় লম্বা একটা জানালা, উপরে সুন্দর করে কাজ করা। তো ওইটা খুললে দেখা যায় এই পাশটার একদম মানে পাহাড়ের একটা সাইড দেখা যায়, গাছপালাগুলো যে নেমে গেছে পুরো দেখা যায়, তো খুব সুন্দর লাগে রাতের বেলা। তো প্রথম রাত সাফার ওইখানে থাকা। সাফা ওই ছেলেটার সাথে গল্প গুজব করছে অনেকক্ষণ, ছেলেটা 8টার দিকে চলে গেল ওইখান থেকে। তো সাফা ঘরের মধ্যে বসে আছে, কিছু করার নাই। তো সে কিছু বই নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, ওগুলা কিছুক্ষণ পড়লো, পড়ে দেখলো যে আর তো কিছু করার নেই, ওগুলা রেখে ঘরের বাতিটা বন্ধ করে দিল, যেহেতু তাকে বলছে যে এই কারেন্ট বেশি ইউজ করতে না, জেনারেটর একটা পরে তারা বন্ধ করে দেয় রাতের বেলা। তো সে জানলা দিয়ে দেখতেছে যে খুব সুন্দর আলো আসতেছে চাঁদের, মানে চাঁদটা উঠছে পাহাড়ের এক পাশে, আলোটা একদম চিকন জানলা দিয়ে এসে পড়ছে এই পাশে, খুব সুন্দর লাগতেছে। তো সে অনেকক্ষণ এরকম দাঁড়ায় থাকলো, জানলায় দেখলো প্রকৃতি, ভাবতেছে দেশের কথা। তার বোনের সাথে তাদের একটা মানে তার একটা জিদ আছে, মানে ওই সাফা কিন্তু একটু স্টাবন ছিল, এখন নাকি অনেকটাই অন্যরকম হয়ে গেছে। তো বলছে তখন সে খুব স্টাবন ছিল, মানে খুব জিদ্দি। সে তার বোনের সাথে জিদ করে বোনের সাথে যোগাযোগ করে না এখানে এসে। তো সে ভাবতেছিল যে বোনের সাথে কবে যোগাযোগ করবে, এইসব বিভিন্ন ভাবনা ভাবতেছে। তো একসময় চিন্তা করলো ঘুমায় যায়, কেন চোখটা একটু ভারী হয়ে আসতেছে। তো সাফা ওই তার রুমের দরজাটা লাগাই দিল, ভেতর থেকে এতক্ষণ খোলা ছিল, ওখানে মানে কেউ নাই তো আসলে কিছু নিয়ে যাওয়ার মতো, আর রুমের মধ্যে তেমন কিছু নাই, তো এতক্ষণ খোলাই ছিল। তো রুমের দরজাটা লাগায় সে শুয়ে পড়লো। বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার, ওখানে একটা চাদর গায়ের মধ্যে নিয়ে নেওয়া লাগে তখন, এরকম একটা পরিস্থিতি। তো সে শুয়ে আছে আর জানলাটা খোলা রাখছে, বাতাস আসতেছে মাঝে মাঝে, বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরের ভেতরে, মানে খুব সুন্দর একটা ওয়েদার। তো সাফা ঘুমায় গেছে এবং ঘুমের মধ্যেই ছিল। হঠাৎ করে সে শব্দ পেয়েছে, খটখট 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 করে শব্দ হচ্ছে একটা, মনে হচ্ছে কাঠ নাড়ালে যেরকম শব্দ হয় সেরকম। তো সে মানে তার মানে ঘুমটাই দূর থেকে মনে হচ্ছিল শব্দটা হচ্ছে খটখট খটখট খটখট, এরকম একটা শব্দ হচ্ছে, দূর থেকে শুনতেছিল এরকম। তো এটা আস্তে আস্তে যেহেতু তার ঘুম ভাঙতেছে, সে একসময় উঠে গেছে ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে সে দেখতেছে কোনো শব্দ নাই, চারিদিক নীরব। আবার হঠাৎ করে হলো খটখট 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 করে শব্দ, মানে কাঁপতেছে কিছু।
মানে মনে কাঁপতেছে, কাঠের জিনিস যদি কেঁপে বাড়ি খায় কোনো কিছুর সাথে এরকম। সে ভয় পেয়ে গেছে, এখানে কি মানে ভূমিকম্প হচ্ছে নাকি। সে জানে যে ইতালিতে বিভিন্ন জায়গা হয় ভূমিকম্প। তো সে লাফ দিয়ে উঠে বসছে, উঠে দেখেছে না চাঁদের আলো পড়তেছে ঘরের মধ্যে, আরো বেশ আলোকিত হয়েছে ঘরটা, ওই চিকন জানালা তো খোলা, বাতাস আসতেছে। তো চিন্তা হলো কি এরকম শব্দ করতেছে, মানে তখন আবার শব্দ নাই, সে যখন খেয়াল করার চেষ্টা করতেছে আবার খটখট করে শব্দ হলো। তো সে বুঝতে পারলো যে তার যে রুমটা, তার রুম থেকেই কিন্তু এই পাশে একটা দরজা আছে, সেই দরজাটা লক করা, বন্ধ, এবং ওই বাসা ওই যে বাড়ির মূল আরেকটা এন্ট্রেন্স এটা আর কি। তো ওইখানে কিন্তু ওই ছেলেটা বলছে ওরে যে এখান থেকে ঢোকা যাবে না, এই বাসায় এই যে গেট টেট এগুলো খোলার চেষ্টা করো না কখন, এটা বন্ধ বন্ধ, আর এগুলারও কিন্তু ওনার আছে, তো সুতরাং বন্ধ করে রাখছে, বন্ধই, ওখানে যাওয়া যাবে না, তাহলে বলে দিছিল আগে। তো এই তো ওইভাবেই মেনে চলছে, সাফা তো ওইটাই চিন্তা করছে। তো দেখলো যে ওই দরজার ওখান থেকে শব্দ আসছে, খটখট খটখট খটখট, মনে হচ্ছে যে দরজাটাকে কেউ এরকম করে বাড়ি দিতেছে খটখট করে ওই পাশ থেকে। চিন্তা করলো এত রাত্রে কে, এখানে তো কোনো মানুষ থাকার কথা না, আমি যা শুনছি এখানে মানুষই নাই। ওই যে আরো দুইজন যে আছে মানুষ থাকে, সেটা বলছে যে আরো নিচের দিকে ওই পাশে ঘুরে। তো বললো যে, এবং তাদের মধ্যে একজনকে দেখছে সাফা আসার পরে এই যে কয়দিনে, আর আরেকজনকে দেখে নাই। তো কি ব্যাপার, কি নক করে এখানে এরকম ভাবে নক বা সাউন্ড করছেন দরজায়, এবং রাতের বেলা বেশ ভয় লাগতেছে তার কাছে। তো তারপরও তার খুব কিউরিয়াসিটি হলো। সাফা কিন্তু বেশ সাহসী, এই যে এইভাবে করে কষ্ট করে সে যে বিভিন্ন বাধা বিপত্তি পার হয়ে এসে ইটালিতে এসে এরকম থাকছে এবং অপরিচিত মানুষের সাথে মিশতেছে, তাদের মধ্যে জায়গা করে নিছে, এটার জন্য যথেষ্ট কারের দরকার, তো সেটা তার আছে, সাহসও তার দরকার, সেই সাহসও আছে। তো এরকম হঠাৎ করে শব্দটা তার কাছে এটা কোনো বিগ ডিল না, তার কাছে মনে হলো যে ঘটনাটা কি। তো সাফা উঠে বসছে, ঘর তো অন্ধকার, জাস্ট চাঁদের আলো এসে ঢুকছে এরকম। সে আস্তে আস্তে করে ওই দরজাটার কাছে গেল। তো দরজাটা হচ্ছে 3টা সিঁড়ি ধাপ উপরে উঠে, মানে ঘর থেকে 3টা সিঁড়ির ধাপ উঠছে, তারপর দরজাটা, এবং দরজাটার ওপর দিকটা হচ্ছে এরকম আর্চ শেপ, মানে গোল, উপরে আর্চ শেপ, এরকম কাঠের, বেশ ভালো কাঠ, মানে চকচক করে এরকম। এত পুরনো বাড়ি কেউ নাই, তারপর কাঠটা এরকম চকচক করে। তো সে একদম দরজার কাছে চলে গেল, একদম যে দাঁড়াইছে দরজার কাছে। তো চিন্তা করতেছে যে আরেকবার শব্দ হলে সে এটা স্পর্শ করে দেখবে কি অবস্থা। চুপচাপ দাঁড়ায় আছে, এবং সেই যেখানে দাঁড়ায় আছে ওই জায়গাটা কিন্তু অন্ধকার, আলো নাই। আলোটা হচ্ছে সেই এখান থেকে তার পেছনে পড়ছে চাঁদের আলো জানলা দিয়ে, একদম মানে একেবারে সুন্দর করে স্কাই লিকের মতো পড়ছে ফ্লোরে। একটু পরে আবার খটখট খটখট করে শব্দ হলো দরজায়। তো তখন সাফা সাথে সাথে দরজায় হাত দিছে। তো দরজায় হাত দেওয়ার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল, মিলাই গেল, শব্দ নাই। তো সাফা আস্তে এরকম চাপ দিল দরজায়, চাপ দিয়ে দেখে দরজাটা শব্দ করে খুলে গেছে, এবং বেশ পুরনো, মানে এই যে মানে পুরনো দরজা যে খুললে শব্দ হয়, জাস্ট ওরকম শব্দই হয়েছে, মানে অতিরঞ্জিত না, শব্দটা এরকম ক্যাচ করে হয়েছে, পুরো খুলে গেছে যে। তো সাফা অবাক হইলো, এবং তার কাছে কেন জানি মনে হলো এই দরজাটা খুলতে যতটুকু প্রেশার দেওয়া দরকার ছিল ততটুকু তার প্রেশার দেওয়া লাগে না। সে জাস্ট হাত দিয়ে এরকম টাচ করে ঠেলা দিছে, খুলে গেছে দরজাটা। মনে হলো যে মানে অনেকটা পাওয়ার স্টিয়ারিং এর গাড়ি যেভাবে খুলে ওরকম, স্টিয়ারিং যেভাবে ঘুরে পাওয়ার স্টিয়ারিং ওরকম। তো সাফার মানে বুকের মধ্যে ধক করে উঠছে, কারণ ওই পাশ থেকে সে মানে এই যে দরজাটা খুলছে দেখতেছে যে এই অন্ধকার, কিন্তু রুমের ভেতরে অন্ধকার, কিন্তু রুমের শেষ মাথায় আর একটা দরজা খোলা, এবং সেইখান থেকে উপরে মনে হয় ওইটার বাসার উপরে খোলা কোনো অ্যাট্রিয়াম বা কিছু আছে, ওইখান থেকে চাঁদের আলো এসে ওই দরজার সামনে পড়তেছে। কিন্তু সিঁড়ি ঘুরে নেমে গেছে নিচে, মানে একটা সিঁড়ি এরকম ঘুরে নিচে নেমে গেছে এইখান থেকে দেখা যাচ্ছে খোলা দরজা দিয়ে ওই আলোতে, ওই উপরের যে কাচের উপর থেকে যে আলো আসছে এটা। তো সাফা একটু অন্যরকম ফিল করলো, এবং মানে মানে ভয় তখন কিন্তু তার একটু লাগা শুরু করছে। তো কিন্তু কিউরিয়াসিটির এই কাছে এই ভয় হার মানছে, যে সে আস্তে করে তার নিজের ঘরে, সে আর দরজার ভিতরেও ঢুকে নেই, ফার্স্টে ঢুকবে সে আস্তে করে হেঁটে গিয়ে সে হাতায় দেখলো যে তার বিছানার পাশে যেখানে মোম রাখার কথা, সে মোম নিল, লাইটার নিল, নিয়ে সে সাফা আর কি ধূমপান করতে জন্য তার লাইটার ছিল, এবং তার কাছে সিগারেটও ছিল 2-1 প্যাকেট তার ব্যাগে। তো যাই হোক, সে এখন নিল না, সে জাস্ট লাইটারটা নিয়ে আর মোমটা নিয়ে আস্তে করে হেঁটে ওই দরজার কাছে গেল। তো মোমটা জ্বালালো, দেখলো একদম স্থির, ঘরের গেটের কাছে যখন আগুন জ্বালাছে আগুনটা একদম স্থির জ্বলে আছে। খুব আশ্চর্যজনক ভাবে, মানে তার যে আগুনটা, শিখাটা, সেটা ডানে বামে একটু নড়তেছে না। বাতাস কিন্তু হালকা পাতলা থাকে, আমরা আগুন জ্বালালে দেখি নড়ে, হতে পারে তার লাইটারটা ভালো, কিন্তু একদম স্থির হয়ে আছে ফ্লেম। জ্বালানোর পর দেখলো যে মোমটা যে জ্বলছে সেখানে একদম স্থির ফ্লেম, ডানে বামে নড়ে না, একদম সোজা হয়েছে ফ্লেম। জিনিসটা একটু তার কাছে অন্যরকম লাগছে। যাই হোক, সে লাইটারটা পকেটে রেখে আস্তে করে সে মোমের আলোতে রওনা দিল। তো রুমের মধ্যে ঢুকে সে অবাক, রুমটার মানে 2 পাশে মাকড়সার জাল ছেয়ে গেছে, সোফা সেট আছে, টেবিল আছে, এবং রুমের ভেতরে কয়েকটা পেইন্টিং লাগানো আছে, এবং এই পাশে যে একটা কার্পেট বিছানো, সে কার্পেটটা অনেক পুরান, বোঝা যাচ্ছে ধুলায় একদম শেষ, মাখামাখি হয়ে, মানে ওইটা কেউ টেক কেয়ার করে নাই।
যাই হোক, মানে মানে এই রুমটা মানে এই দরজার ওই পাশটা অ্যাবান্ডন, সে বুঝতে পারছে। এবং মোমের আলো যেখানে পড়তেছে ফ্লোরে, সেসব জায়গায় কোনো ফুট স্টেপের দাগ নাই, মানে যে কেউ পাড়া দিয়ে গেছে, হেঁটে হেঁটে আসছে, কে শব্দ করতেছিল এখানে। সাফা বোঝার চেষ্টা করে যে বাতাস কি দরজাটাকে নাড়তেছিল, তখন বললো যে আমি কি বোকা, মোমের এই শিখা নড়তেছে না এক ফোঁটা, এরকম মোটা দরজা। এবং সে খেয়াল করে দেখছে যে দরজা এরকম মোটা কাঠের, বেশ পুরু, মানে মিনিমাম ওইটা মানে প্রায় 2.5 ইঞ্চ বা 3 ইঞ্চ পুরু দরজা। এত মোটা দরজা কিভাবে এরকম করে, আর সে হাত দিয়ে ধরার সাথে খুলে গেছে। তো যাই হোক, সাফা কোনো কথা না বলে সে হাঁটা ধরলো, হেঁটে হেঁটে যাচ্ছে ওই মেন যেখানে আলো আসতেছে সামনে, ওই অ্যাট্রিয়াম উপর থেকে, ওই জায়গায় এসে দাঁড়ালো। তো বুকটা কেমন যেন ধুক 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 করতেছে, কারণ এখান থেকে কিন্তু সে যেখানে দাঁড়া আছে তার সোজা একটা সিঁড়ি নেমে গেছে, এরকম বাঁকায় স্পাইরাল ভাবে নেমে গেছে, আর সামনে দিয়ে ঘুরে আবার ওইটা স্পাইরাল ভাবে উপর উঠছে, আর এখানে একটা রেলিং কোমর পর্যন্ত। তো সাফা ওই রেলিং এর কাছে গেল, যে উপরে তাকায় দেখলো যে হ্যাঁ আসলেই উপরের যে ইটা করছে ডোমের মতো করা, বাসাটার উপরে হালকা একটা ডোমের মতো করা, এই ডোমের পাশে গ্লাস আছে, এবং গ্লাসগুলো এখন অক্ষত, ভাঙে নাই, গ্লাসগুলো ভাঙে নাই, ওইটার দিয়ে আলো এসে পড়তেছে এবং সে আলোতে দেখা যাচ্ছে। এবং এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা এই ডোমটা যে মানে চাঁদের আলো হোক আবার দিনের আলো হোক, খুব সুন্দর করে এই জায়গাগুলোতে পড়ে। তো সাফা দেখে আস্তে করে মানে তাকায় দেখলো আর কি, অনেকক্ষণ অবাক হয়ে তাকায় থাকলো, ছোটোখাটো ফ্রেস্কো আঁকা আছে আবার ওইটার মধ্যে। তো এর মাঝে সে দেখলো যে এই যে সিঁড়ি যেটা নেমে গেছে ওইটা, তো চিন্তা করলো যে উপর উঠবো না নিচে নামবো, তার মনের মধ্যে কিউরিয়াসিটি দুইটা কাজ করতেছে। তো একবার মনে হলো যে তাকে তো ওই যে তার যে ফ্রেন্ড বা তাকে যে আনছে এখানে, ও তো মানা করছে এখানে ঢুকতে না। তো চিন্তা করলো দরজা খোলা, কে নক করলো, আমি কিউরিয়াসিটি থেকে ঢুকছি, কি হয়েছে। আর সাফার মধ্যে একটা কিউরিয়াসিটি বেশি, সে যখন নাকি বাড়িতে ছিল তখনও সে বন্ধুদের সাথে এদিক ওদিক যেত আর কি, ঘুরতে মুড়তে, যে কোনো জায়গায় একটু যদি শুনতো যে এখানে মানে একটু রহস্যময় কিছু আছে, সে যেত। যাই হোক, সে চিন্তা করলো যে আমি সিঁড়িতে নেমেই যাই, দেখি কি আছে, আর বাসাটা একটু ঘুরি কি অবস্থা। তো আস্তে করে মোমটা নিয়ে সে হাঁটা ধরলো। তো যখন হাঁটে তখনও দেখতেছে মোমের শিখা বেশ স্থির, এটা তার কাছে অবাক লাগতেছে যে হাঁটলেও তো একটা বাতাসের সাথে একটা হয়, কারণ ওখানে তো মুভিং না থাকলেও, মুভিং বাতাস না থাকলেও তো ওখানে বাতাস তো আছে, কিন্তু শিখাটা বেশ স্থির হয়ে আছে, খুব একটু অবাক লাগতেছে তার কাছে, সে এটা তার কাছে একটু মানে এরকম সে দেখে নাই। যাই হোক, সে সিঁড়ি দিয়ে নামা শুরু করলো, দেখতেছে পাথরের সিঁড়ি, পাথর দিয়ে করা কিন্তু সিঁড়িটা। তো আস্তে 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 স্টেপ দিয়ে নামতে, স্পাইরাল মানে বাঁকানো, এরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি। তো ঘুরে ঘুরে নামতেছে, নামতে নামতে সে দেখলো যে একটা ফ্লোরে আসছে। সে বুঝতে পারলো যে তারা যেখানে উঠছিল ওইটা হয়তো বাসাটার গ্রাউন্ড লেন্থ, মানে বাসাটা যেখান থেকে করছে গ্রাউন্ড লেন্থ, কিন্তু এটা মনে হয় আন্ডারগ্রাউন্ড লেন্থ, মানে বাসার নিচের কোনো অংশ, এটা লাইক বেসমেন্টের মতো। এটা অনেক সময় ওই অঞ্চলে সেলার তৈরি হতো, ভাড়ার ঘর, সেখানে জিনিসপত্র রাখতো, ফসল টসল রাখতো, জিনিসপত্র শস্য রাখতো, বিভিন্ন রকম স্টোর জিনিস রাখতো, আর সেলারের মধ্যে তারা রাখতো, তাদের যে মদ টদ এগুলো রাখতো আর কিরকম। তো ওই জায়গাটাও হয়তো এখানে আছে। তো দেখতেছে আসলে যা ভাবছিল তাই, এটা ইটস সেলার, মানে এখানে জিনিসপত্র রাখা হয় বিভিন্ন ভাড়ার মতো। সে দেখতেছে বিভিন্ন শেলফ রাখা, শেলফে কিচ্ছু নাই, শেলফগুলো ধুলা ধূসরিত। তো সাফা কাইন্ড অফ লাইক তার ইন্টারেস্ট হারায় ফেলাইতেছে, যেখানে নামলাম কেন, খামাখাই কিসের শব্দটা করতে কইছে নাকি আমার শোনার ভুল। পরে চিন্তা করতেছে আমি তো মানে জেগে থাকা অবস্থায় শুনছি শব্দটা। সে যখন নাকি চিন্তা করছে সে ঘুরে চলে যাবে উপরে, কিন্তু এখানে কিছু নাই, কারণ শেলফ দেখলো ঘুরে ফিরে কয়টা। তখনই একটা শব্দ পাইলো যে সে যে রুমটার মধ্যে ঢুকছিল, মানে যেখানে শেলফগুলা, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে এসে সোজা ঢুকলে হাতের বাঁ দিকে এই রুমটা, কিন্তু ডান দিকে কিন্তু হেঁটে যাওয়ার আরেকটু রাস্তা আছে, তারপরে আরেকটা রুমের মতো এরকম বাঁ দিকে। তো ওইখান থেকে সে একটা শব্দ শুনলো, কেমন জানি কোনো মানুষ যদি ঢেকুর তুলে যেরকম শব্দ হয়, ওইরকম একটা ঢেকুর তোলার মতো শব্দ, কেমন জানি মানুষের ঢেকুর তোলার মতো শব্দ। তো সাফা একটু ভয় পাইছে তখন, যে এটা কে এরকম শব্দ করলো। পুরো মানুষের ঢেকুর তুললে মানে মানে পানি বা কোনো খাবার দাবার খেয়ে যেরকম ঢেকুর তুলে জোরে, সেরকম একটা শব্দ। তো সাফা একটু ভয় পেয়েছে, সে আস্তে আস্তে করে ওই রুম থেকে বের হয়ে সে মোমটা নিয়ে আরেকটু সামনে গেছে, মানে পাশের রুমের দিকে যেখান থেকে শব্দটা আসছে। তখন কেমন একটা শব্দ শুনতেছে, যে মানুষ গলার ভেতর দিয়ে যেরকম শব্দ করে, অনেক সময় গলায় বা পানি টানি আটকাইলে বা গড়গড়ি করলে যেরকম শব্দ করে ওরকম। সে মোমটা নিয়ে ওখানে দাঁড়ায় দেখতেছে যে এই যেখানটা দাঁড়ানো সেইখানে অনেকগুলো শেলফ রাখা, এই শেলফগুলা বেশ লম্বা লম্বা এরকম, এবং সেখানে অনেক বোতল রাখা আছে, হ্যাঁ সম্ভবত এগুলো ওয়াইনের বোতল। এবং একটা দরজা, মানে ওই যে শেলফগুলা যে রুমটা, সেটার ওই পাশে একটা দরজা, এবং দরজাটা খোলা, এরকম দরজাটা খোলা, এবং ওই ভিতর থেকে মনে হচ্ছে শব্দটা আসতেছে। তো তখন সাফা মনে করলো এখানে কি কোনো মানুষ আছে নাকি,
মানে কেউ কি থাকে এখানে, মানে যে শব্দ শুনতেছে মনে হচ্ছে কোনো মানুষ মানে গড়গড় করতেছে বা বমি করতেছে, এরকম শব্দ আর কি, মানে কেমন জানি গলা দিয়ে একটা বিচ্ছিরি শব্দ করতেছে। আর সে বুঝলো যে এইখানে বোতলগুলো, সে দেখলো বুঝলো যে এগুলো ওয়াইনের বোতল, এবং তার এই মোমের যে হালকা আলো এখানে রিফ্লেক্ট করতেছে, সেটাতে সে বুঝতেছে যে এই বোতলগুলোর মধ্যে লেবেল লাগানো, মানে উপরের যে সিল করা, বুঝতে পারতেছে সে এই বোতলের উপরে সিলগুলোর মধ্যে সোনালি কালারের এরকমই দিয়ে মোটা মানে স্টিকারের মতো দেয়া, এগুলো বুঝতেছে সে যেগুলো পুরো ইনট্যাক্ট বোতল ওয়াইনের। তো সাফা যখন নাকি মানে এগুলো দেখছে আর ওখানে শব্দ পাচ্ছে, মনে করছে কোনো মানুষ থাকে। তো তার মোমের আলো কিন্তু হালকা যাচ্ছে অন্ধকার ঘরের দরজার কাছে। তো সে করলো কি, আরেক পা সামনে গিয়ে সে ইংরেজিতে জিজ্ঞেস করলো, হ্যালো হ্যালো ইজ এনিওয়ান দেয়ার, এভাবে জিজ্ঞেস করছে। সে যদিও জানে যে এখানে যদি কোনো ইটালিয়ান মানুষ থাকে, নর্মালি বেশিরভাগ মানুষ ইংরেজিতে কথা বলে না, তাদের ইটালিয়ান ভাষায় কথা বলে। কিন্তু ওর তো আসলে খুব একটা নেই, সে একটু জিজ্ঞেস করছে এবং স্বতঃস্ফূর্তভাবে তার মুখ থেকে এটাই বেরিয়েছে ইংলিশে। তো ওই সময় দেখলো কেমন যেন ভৌ করে শব্দটা চেঞ্জ হলো, মনে হলো যে কেউ শব্দটা আরো জোরে করলো। তো সে কোনো উত্তর না দিয়ে আরো এক পা সামনে গেছে সাফা দেখার জন্য ব্যাপারটা কি। তো তার মনে একটাই আছে, তাকে যদি কেউ জিজ্ঞেস করে সে বলবে যে তুমি এখানে কে, আমাকে তো এখানে একজন পারমিশন নিয়ে থাকার ব্যবস্থা করেছে, তুমি এইখানে কে এই বাড়িতে, সে জিজ্ঞেস করবে উল্টা। সাফা চিন্তা করতেছে। তো সাফা আরেক পা যখন এগোইছে, হঠাৎ করে তার কাছে মনে হলো তার যে মোমবাতির আলোটা ওই রুমে ঢুকছে, ওইখানে রুমের ভেতরে একটা আবছা অবয়বের মতো এরকম দরজার এই পাশে উকি দিল। সে পুরো বুঝতে পারছে যে চুল, মাথার মধ্যে চুল আছে, ঘাড় পর্যন্ত হয়তো চুল এরকম কালো, কিন্তু অবয়বটা বোঝা যাচ্ছে কালো একটা অবয়ব, চেহারা দেখা যাচ্ছে না, ঘাড় পর্যন্ত চুল, এবং চুলগুলা বোঝা গেছে এরকম কাজ করছে যে দরজার এই পাশ থেকে মাথা দেখার জন্য, সাফাকে দেখার জন্য। তো সাফার মোমের আলোটা হালকা করে ওই অন্ধকার অবয়বটার দিকে পৌঁছাইছে। ওই অবয়বটা আরেকটু সামনে আসলো, দরজার কাছে মুখটা আনছে। সাফা দেখলো যে এরকম দুইটা চোখ দপদপ করে জ্বলতেছে আর ঠোঁটের কাছটা এরকম লাল। মানে সাফাকে দেখে মুখটা হা করে এরকম একটা ভঙ্গি করছে 1 সেকেন্ডের জন্য, এবং মনে হলো একটা নিঃশ্বাসের মতো ছাড়লো হা করে। এটা বাতাসটা একদম আসলো সাফার গায়ে লেগে গেছে, বাতাসটা মনে হচ্ছে যে একটা গরম বাতাস তার গায়ের মধ্যে লাগছে, এবং একটা অন্যরকম স্মেল, মনে হচ্ছে অনেকটা ওই মদ, পচা মদ বা মদ খুললে যেরকম হয়, যেরকম একটা গন্ধ আসে, ওরকম একটা পচা গন্ধ চারিপাশ থেকে, কেমন জানি কটু টক টক গন্ধ, এবং গরম বাতাস তার গায়ের উপর চলে গেল সাফার, এবং সাথে সাথে সাফার হাতের মোমবাতিটা নিভে গেছে ওই বাতাসেই। সাফা একেবারে ফ্রিজ হয়ে গেছে, সে আসলে নড়বে নাকি কি করবে, সে আসলে পুরা মানে তার কোনো মানে নাই, বোধ নাই। সে 1 সেকেন্ড ওখানে চুপচাপ দাঁড়ায় ভাবার চেষ্টা করলো কি দেখছে সে। এরপর সে শব্দ পেল, মনে হলো তার দিকে ওখানে কেউ এগোয়ে আসতেছে। এই যে ফ্লোরের মধ্যে পা ফেলতেছে, সে সব থপ থপ শব্দ পাচ্ছে। তো সাফা একবার চিন্তা করছে যে এইটা কি, চেহারা তো এরকম কোনো মানুষের হয় না, আসলে কোনো কিছুর সাথে মিলতেছে না, মানে ধরনও মিলতেছে না। তো সাফা দৌড় দিল ঘুরে, মানে 1 সেকেন্ডের মধ্যে সে ঘুরে দৌড় দিছে, দৌড় দিয়ে ওই দরজা থেকে বের হয়ে গেছে, মানে বের হয়ে ডান দিকে, সে জানে ডান দিক থেকে আর শরীর থেকে দৌড়াইলো। দৌড়ায় সে এই যে দরজা দিয়ে বের হয়ে সামনে আসে, দেখতেছে যে ওইখানে সেই আলোকিত জায়গাটা যেখানে সিঁড়ি উঠে গেছে, উপর থেকে অ্যাট্রিয়ামের আলো পড়তেছে। সে যখন দৌড় দিয়ে ওই দরজা দিয়ে বের হয়ে যাবে, তখন সে একদম স্পষ্ট বুঝলো তার কাঁধে কেউ হাত রাখছে, এবং তার কানের কাছে সে একটা নিঃশ্বাস পেল, মনে হলো যে কেউ নিঃশ্বাস ছাড়ছে কানের কাছে, এবং সেই যে বাজে স্মেলটা। তো সাফা ভয়ে চিৎকার করে উঠছে, ভয়ে চিৎকার করে উঠে সে মানে দোয়া পড়তে পড়তে, মানে তার মুখ দিয়ে অটোমেটিকলি দোয়া বেড়ে গেছে, সে দৌড়াচ্ছে সিঁড়িতে উপর দিকে ওঠার জন্য, এবং দৌড়াইতেছে। তার কাছে কেন জানি মনে হচ্ছে সে যত দৌড়াচ্ছে তার মানে উপর দিকে সে আর উঠতেছে না, এবং সে আসলে যে বুঝতে পারলো, মনে হচ্ছে যে সিঁড়ির মধ্যে সে একটা যে পা ফেলতেছে, সিঁড়িটা সে বেয়ে উঠতেছে না, এরকম লাগতেছে। তো সে তখন জোরে জোরে মানে দোয়া পড়া শুরু করছে, জোরে জোরে দোয়া পড়তেছে, এবং এক পর্যায়ে সে দেখলো যে হ্যাঁ সিঁড়িতে উঠে গেছে। উঠে যে সে একদম ওই যে তার যে একতলা সেটার সামনে, এবং ওই যে ফাঁকা রুম একটা, সে রুমের কাছে, ওই রুমের মধ্যে মনে হইতেছে কেউ দাঁড়ায় আছে রুমটার ভেতরে, এবং মানে পুরা সে অবয়বটা বুঝতে পারতেছে যে একটা অবয়ব রুমের মধ্যে দাঁড়ায় আছে। তো সাফা ভয় ছোটে এমন একটা পজিশনে পৌঁছাইছে যে তার কিছু করার নাই, সে ওই রুমের ভেতরেই দৌড় দিল ওই অবয়বটা দেখার পরও, কারণ সে দেখতেছে যে তার যে রুমের দরজাটা খোলা ওইখানে। তো সে এক দৌড়ে যে ওই দরজার ওই পারে পড়ছে, এবং দোয়া জোরে জোরে পড়তেছে, পড়ে সে আবার দেখলো যে দরজাটা যেহেতু খোলা, সে দৌড় দিয়ে যে দরজাটা জোরে টান দিল। তো এই দরজা যখন ব্যাক করে মানে লাগছে, তখন মনে হলো অনেক ওজন,
সাফা বুঝলো যে অনেক ওজন, সে আগে যে হাত দিয়ে টাচ করার সাথে সাথে খুলে গেছে সেরকম না, অনেক ওজন। এসে ঠাস করে লাগলো, দ্রুম করে শব্দ হলো, একটা ভয়ঙ্কর ব্যাপার। তো সাফা ওই রুমের মধ্যে আর থাকলো না, সে ওই অন্ধকারেই তার ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে, দৌড়ায় নামছে, নেমে সে ওই সিঁড়ি দিয়ে ঘুরে ওই যে তার আন্টি রাখতো ওই ছেলেটা, ওদের রুমে যায়, ছেলেটা যেখানে থাকে আর কি, ওই রুমের কাছে যে সে দরজা মানে কিল মারা শুরু করছে তার। তো ছেলেটা দরজা খুলে বেরোলে কি হয়েছে, তো সে বললো যে মানে ঘুম ঘুম চোখে, মানে একটা মানে অদ্ভুত। সাফা বলতেছে যে আমি ভয় পাইছি। বলে কিভাবে ভয় পাইছো? তো সাফা তাকে বোঝানোর চেষ্টা, তাদের ভাষাগত এত নাই, তো যাই হোক সে বোঝানোর চেষ্টা করলো যে সে এরকম রুমের মধ্যে অটোমেটিক দরজা খুলে গেছে, তাকে যতটুকু বলে বুঝাইতেছে সে যেরকম দরজা খুলে গেছে এরকম। তো ছেলেটা এরকম মাথা নাড়তেছে তাকে, বলে আচ্ছা ঠিক আছে। তার আগে ডাকলো, তার রুমে নিয়ে বললো যে ওই পাশে শুয়ে থাকো, রাতে শুয়ে পড়ো, থাক, এখন আর করার দরকার নেই। যাই হোক সাফা ওই দিন রাতে কোনো মতে ভয়ে রাত কাটাইছে এবং সে খুব ভয় পাইছে বাকি রাতটা। তো দিনের বেলা ছেলেটা তাকে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছিল। তো ছেলেটাকে সে নিয়ে আসে তার ওই ঘরে, এনে দেখায় যে দরজাটা লাগানো। তো ধাক্কা মারে, দেখে দরজা এক চুলও নড়ে না, একদমই করে চুল নড়ে না, অনেক জোরে জোরে ধাক্কা দিছে, হয় না। তো ওই ছেলেটা দেখে হাসে, থাইকা বলে কি, তারে বলে যে শয়তান, মানে এটা শয়তান, বলে যে এই জায়গাটা তারা যতটুক বুঝায়, সে তো ছেলেটা তো মুসলমান, বলে যে এই জায়গা কিন্তু অনেক পুরনো শহর, তো অনেক রকমই আছে, এখানে জিন আছে, তো বেশি আগ্রহ দেখানোর দরকার নেই, কোথাও যেও না, তোমাদের থাকতে হয় তাহলে মানে চুপচাপ থাকো, করো না, এছাড়া আসলে উপায় নাই, যেখানেই থাকো। বলে যে আমরা যে বিল্ডিংয়ে থাকি ওইখানেও অদ্ভুত অদ্ভুত শব্দ হয়, মনে হয় কেউ কথা বলে ওইখানে, এবং এই কথাগুলো একদম আমি শুনি, মনে হয় যে একদম কথা বলতেছে। ছেলেটা বলতেছে যে আমার রুমে যে জানলা দেখছো, ওই জানলার কাছে আমি একদিন রাত্রেবেলা মনে হলো যে কিছু একটা উড়ে এসে বসছে, এরকম ডানা দিয়ে ঝাপটা এসে বসছে। তো আমি হঠাৎ করে তাকায় দেখি, মনে হচ্ছে ডানার মানে ওই জানলার ওই পাশে আমার জানলাটা লাগানো ছিল, কিন্তু জানলার একটা পাট খোলা এই পাশে। তো আমি স্পষ্ট ছায়ায় দেখতেছি যে একটা ছায়া পড়ছে, মনে হচ্ছে যদি কেউ কোনো মানুষ বসে থাকে এরকম হাত দিয়ে ধরে কোথাও, মানে দুই পায়ের মধ্যে এরকম ইসের মধ্যে গেড়ে বসে থাকে কোথাও, জাস্ট সেরকম একটা ছায়া আমার জানলার কাছে, এবং ফিস করে কিছু বলতেছে অদ্ভুত ভাষায়। ছেলেটা বলতেছে যে অদ্ভুত ভাষায়, আমি কিছুই বুঝতেছি না। তো আমি তখন এখানে বসে দোয়া পড়লাম, দোয়া পড়ার সাথে সাথে আমার মনে হলো পট করে একটা শব্দ হলো, মানে পুরা মানে ডানা মেলে দিয়ে যেরকম পট করে শব্দ হয় ওরকম মেলে দিয়ে ওখান থেকে উড়ে চলে গেল। তো এরকম আছে, এগুলো তোমার জেনেই কাজ করতে হবে, অসুবিধা নাই, এইটা তুমি তো আর কি করবা। তো এখন তুমি যেটা মনে করো এখানে তোমার আবার একটা ঘর ম্যানেজ করে দেওয়ার সময়ের ব্যাপার, কারণ এটা সম্ভব না, কারণ এখানে ওই যে মানুষগুলো যারা আছে তাদের যারা এটা কন্ট্যাক্ট পয়েন্টে থাকে তাদের সাথে যোগাযোগ করে করতে হয়। যাই হোক সাফা ওই ছেলের সাথে কথা বলে তারপরে সে আবার মানে পরের দিন যায় থাকা শুরু করে ঘরে। তো এরপরে ওই রাতের বেলা শব্দ হইতো এরকম পরপর টক 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 করে শব্দ হইতো, সাফা কিছু বলতো না, চুপচাপ থাকতো এবং দোয়া পড়তো, দোয়া পড়ে শুয়ে পড়তো। এর মধ্যে সে কিন্তু কাজ শুরু করে দিয়েছে ওই ছেলের সাথে, যে ওই যে খাসির মাংস সেখান থেকে তাদের বানাইতে হইতো, মানে হঠাৎ করে মানে তাদের ওই মাংস যখন প্রিপেয়ার করার দরকার পড়তো, সেই তারা মাংসটাকে করতো, মানে খাসিটাকে ওইভাবে প্রসেস করে নিয়ে আসতো, মাংস নিয়ে আসতো, আবার দুধ দোয়াইতে হইতো যাইতো। তো এর মাঝে একদিন এরকম সাফার কাজ পড়ছে, সেটা হচ্ছে যে ওখানে অলিভের নিয়ে আসা, মানে ওই ছাড়ায় তারপর নিয়ে আসতে হয়। তো সাফা তো এটাতে খুব একটা এক্সপার্ট না, তো সে ছাড়ায় ওগুলো ভরছে এরকম বড় জারের মধ্যে। তো জারটা সে নিয়ে আসবে, এর মধ্যে তখন কিন্তু মানে বিকাল গড়ায় গেছে, সন্ধ্যা, মানে এরকম একটা অবস্থা যে এখনই মানে সন্ধ্যা হবে, সূর্য ডুবে যাবে এরকম অবস্থা। তো সিঁড়ি দিয়ে আসতেছে, তার কাজ হচ্ছে যে এগুলা নিয়ে সে এসে ওই ছেলেটা আর ওই আন্টি যেখানে থাকে ওই বাড়ির কর্নারে নিয়ে রাখবে, এগুলো ঢেকে রাখবে, তারপরে এগুলো পরের প্রসেস হবে। ট্রেনে উঠতেছে সিঁড়ি দিয়ে, তো এক পাশে সে দেখলো যে ওই রাস্তার কাছে একটা এরকম যে ছিল মেন হোলের মতো এরকম ঢাকনা দেওয়া এরকম। তো সে ভাবছে যে এটা তো জানে যেটা যেখানে পানি বৃষ্টির পানি টানি যায় শহরের কিছু। হঠাৎ করে সে শব্দ পাইছে তার সামনে, তখন কিন্তু ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, যে দুই পাশে দেয়াল দেয়া ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে কেমন করে যে একটা লিড যেরকম সরে সেরকম। তো সে চিন্তা করলো এটা কিসের শব্দ হইতেছে, কোনো বাতাস উঠতেছে বা গ্যাস উঠতেছে এখানে, মানে বেশি হয়ে গেছে। তো সে ওই যে কন্টেইনারটাকে রেখে দিতেছিল মাঝে মাঝে, কেন উপর উঠতে কষ্ট হয়, আবার টেনেও সে উঠাইতেছিল, এরকম করতেছিল, মানে সিঁড়ির মধ্যে রেখে টেনে আবার উঠাইতেছিল, ওইটার একটা পাশ এরকম গ্র্যাব করারই আছে। তো সে পেছন ফিরে আবার ওটাকে টেনে উঠাইতেছে, এর মধ্যে কিন্তু বেশ অন্ধকার। যখন ওই কাছাকাছি চলে আসছে, হঠাৎ করে সে মানে মনে হলো তার শব্দে যে ওই স্ল্যাব সরে গেছে ওইদিকে, কে যেন সরাই দিছে স্ল্যাবটা ঘর করে। তো সে পেছন ফিরে তাকাইছে,
তাকায় দেখলো যে স্ল্যাবটা অনেকটা সরে গেছে, ওই জায়গায় মনে হচ্ছে তার কাছে যে কেউ তাকায় আছে ওইটার ভিতর দিয়ে, মানে স্ল্যাবের নিচের অংশটাতে কেউ তাকায় আছে তার দিকে, কিন্তু সে চোখ বা কিছু বুঝতেছে না। তো একটা সাইড যেখান থেকে সরে গেছে ওই জায়গাতে একটু উঁচা হয়ে আছে, আর মনে হচ্ছে একটা অবয়ব এই অন্ধকারের মধ্যে যে ওইটার মধ্যে আছে, মানে কেউ একজন তাকায় আছে ওই জায়গা দিয়ে। একদম সে স্পষ্ট শুনলো যে তার নাম ধরে ডাকছে ওখান থেকে, মানে এখন ফিস ফিস শব্দে সাফা বলে তাকে ডাকছে। তো সাফার সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে ওখানে চুপচাপ বসে পড়ছে, কারণ সে ওই জায়গাটা পার হয়ে যেতে হবে তার ওখান থেকে। তো সে ওখানে বসে সাথে সাথে দোয়া পড়া শুরু করছে, সূরা পড়ছে। সূরা পড়ার পর দেখলো যে কিছুক্ষণ চোখ বন্ধ করে ফেলছে সাফা ভয়ে। একটু পরে দেখলো যে না, আর কোনো শব্দ নাই, চুপচাপ, আর তার কানের কাছে কেউ ডাকে না বা কিছু না। তো উঠে বসে তাকাইলো, দেখলো অন্ধকার ঘুরঘুরটি, ওই জায়গায় মেন হলের যে লিডটা একটু সরছে, একটু সরেই আছে ওই জায়গাটা। এখন কিছু করার নাই, ও দোয়া পড়তে পড়তে ওখান থেকে ওই অলিভের ওইটাকে টেনে উঠাইলো, উঠাইছে একদম ধরে উঁচা করে দোয়া পড়তে পড়তে ওইটাকে সামনে ধরছে ভয়ে। তারপর সে আস্তে আস্তে করে হেঁটে সাইড হয়ে আসলো, এসে যখন নাকি ওই ছেলেটার ওইখানে আসলো নাম ধরে ডাকা শুরু করছে জোরে জোরে। ছেলেটা আসছে, আসার পর সাফা বললো যে এরকম এরকম ব্যাপার, এরকম আমি শব্দ পাইছি, এরকম এরকম হয়েছে। তো ছেলেটা বলে যে তোমার তো ভালোই পাইছে মনে হয়, তাহলে এখানে হইলে কেমনে থাকবা, এ তো মানে খুবই কঠিন। তো সাফার মন খুব খারাপ হয়ে যায়, কারণ সে সাস্টেন করবে কিভাবে এরকম হইলে। সে ওগুলা রাখছে, বাসায় যে যাবে তার ভয় লাগতেছে একদম। তো ছেলেটা বলছে আসো তোমার পৌঁছায় দিই, কিন্তু তোমার প্রতিদিনই আমার পৌঁছায় দিতে হবে বলে হাসতেছে। সে বলে তোমার বিশ্বাস করতেছো না? ছেলেটা বলে যে আমি তো দেখি না এরকম, আমি ওইটা দেখছি একবার এরকম, বাট এরকম এরকম এই জায়গায় মেন হল কোথায়? তো ছেলেটা বলে আসো চলো যাই। ছেলেটার হাতে একটা ফ্ল্যাশ লাইট ছিল, সে হেঁটে ওই অন্ধকার রাস্তা দিয়ে আসতেছে। এসে দেখে ছেলেটা মানে হঠাৎ করে এখানে মানে পড়ে উঠছে, সে মানে আউযুবিল্লাহ পড়ে উঠছে। বলছে আসলেই দেখে যে সে মেন হলের ইটা সরানো এখানে। বলে যেটা কেমনে? তো ছেলেটা গেল যে সে ও নিজেই ছেলেটা হাত দিয়ে জোরে বলে যেটা সরাইতেও তো কষ্ট হইতেছে, স্ল্যাবটা এত শক্ত, ধাক্কা দিয়ে এটা বসাই দিল জায়গা মতো। বসাই দিয়ে বললো যে তুমি দোয়া পড়ে শুবা সাফা, আর তোমার কি কেউ নাই? এভাবে তাকে জিজ্ঞেস করছে। বলে মনে হইতেছে তোমার উপরে মানে এখানে কোনো একটা নজর পড়ছে বা কিছু, তোমার কি কেউ নাই? তো সাফা বলতেছে আছে আমার আত্মীয়। বলে তাদের সাথে যোগাযোগ করো না কেন? বলে করি না এই মানে এই করে। তো ছেলেটা বলে মানে তোমার কি মোবাইলে নাই? তো সাফারের মধ্যে কিন্তু মোবাইলও আর ও সে যে কিনছিল ওখানে যে একটা প্রিপেইড সিম কিনছিল, ওইটারও তার ছিল না, কার সাথে কমিউনিকেট করতো না। তো ওই ছেলেটা তখন বলে যে তুমি কেউ থাকলে তার নাম্বারে কল দাও, কথা বলো তুমি, আমি তোমার এই করি। তো দেখতেছে যে ওই তাদের মোবাইলে ওই তখন এরকম 2 দাগের মতো নেটওয়ার্ক আছে। তো হাঁটলে ওই ছেলেটার সাথে যে এক জায়গায় বসলো, বসে দেখলো যে হ্যাঁ নেটওয়ার্ক একটু আছে। ওই ছেলেটা বললো যে তুমি কল দাও। তো সাফা বললো যে আমি কল দিব, এটা তো মনে হয় এখান থেকে লং ডিস্টেন্স হবে, ওগুলা তুমি পরে চিন্তা করো, তুমি কল দাও। তো সাফা বসে তার মোবাইল বের করে সে তার নাম্বার নিয়ে, বোনের নাম্বার নিয়ে, মানে খুব ইতস্তত করতে গেলে বোনে সে কল করে না একদিন, তার ভিতরে জিদ যে সে কল দিল। তো দেওয়ার পরে তার রিং বাচ্চা, তো বোন ধরছে, সে ভয় পেয়েছিল অপরিচিত নাম্বার দেখে বোন ধরে কিনা বা এরকম। ধরছে, ধরার পর সে বোনরে বললো, বোন নাম ধরে বললো। তো বোন তো খুব আবেগ আপ্লুত হয়ে গেল, কান্না করে দিল ফোনে। তো বললো যে আমি এরকম আছি অমুক জায়গায়, এরকম এরকম সমস্যা। তো সাফা পুরো হাল ছেড়ে দিচ্ছে, সে তার বোনের উপর সব মানে ছেড়ে দিচ্ছে যে এখন তার বোন তাকে এখান থেকে কিভাবে কি করবে সে আর কিছু চিন্তা করতে পারতেছে না। তো বোন বললো যে ওখানে কার সাথে আসিস, কি ব্যাপার? তো সে ওই ছেলেটার বললো যে অমুক আমার খুব ভালো একজন বন্ধু, ওর সাথে আসি। তো ফোনটা দেয়, তো ওর বোন ওই ছেলেটার সাথে কথা বলে। ওই ছেলেটাও কিছুটা ইটালিয়ান শিখছে, সাফার বোন ইটালিয়ান ভাষা কথা বলতে পারে। যা কথাবার্তা বলে বললো যে সাফাকে আবার ফোন দিল, বললো যে তুই এখানে থাক, 2 দিনের মধ্যে তো দুলাবাড়িতে ব্যবস্থা করতেছি। তো যাই হোক, ফোন রাখার পর সাফা তো মানে মনও খারাপ আবার খুশিও, ছেলেটা খুব হ্যাপি। বললো যে তোমার বোন খুব ভালো, তোমাকে নিয়ে যাবে, তোমার যেহেতু বোন আছে তুমি কেন বোনের সাথে যোগাযোগ করো না, এরকম কষ্ট করতে গেছো এই সেই। আমার তো এখানে কেউ নাই দেখে আমি এখানে থাকছি এক সময়, এখন ওই আন্টিরে পাইছি, আন্টি আমার খুব আপন। যাই হোক, আমার মায়ের মতো তিনি, এরকম বুঝাইছে আর কি। তো বোঝানোর পরে তারপর সাফাকে নিয়ে আসে, এনে তা বলে যে তুমি আজকে আর তাহলে এখানে থাকো না। সাফা বলে যে না, আমি আজকে ওই রাত্রে ওই বাসায় থাকবো, মানে আমার রুমেই থাকবো, টেনশন করো না, চিন্তা নিও না। আমি যেহেতু আমার বোনের সাথে কথা হয়েছে, ও দেখি কি ব্যবস্থা করেছে। আর তুমি এই যে আমার তোমার যদি কল করে আমার বোন, তুমি বললো যে আমাকে মানে কোথায় কি আসতে হবে, বলে হ্যাঁ ওগুলো কোনো চিন্তা করো না এই সেই। যাই হোক, সাফা ওই দিন রাতের বেলা যখন নাকি ঘরে ঘুমায়, ওই পাশের দরজার ওই পাশ থেকে নাকি তাকে নাম ধরে ডাকছে অনেকবার। সাফা ঘুমায় ছিল, সে রাত্রেবেলা ওই দরজায় নক শুনছে এবং তার নাম ধরে ধরে ডাকছে।
এবং ডাকটা প্রথমে শুরু হয় ভারী কণ্ঠে মনে হয়, তারপরে মানে মানে ফিসফিসানি ভারী কণ্ঠ, তারপর একটা নারী কণ্ঠের মতো হয়ে যায় এবং মানে খুব অন্যরকম ভাবে ডাকতেছে। মানে সাফা চিন্তা করে যে অনেকটা তার মানে সেন্স চলে যাবে এই ডাকে, এরকম মনে হয় সে নিজেকে হারায় ফেলতেছে এরকম। বাট সে ওই সূরা পড়া শুরু করতে করতে আস্তে আস্তে তার এই মানে ডাকটাও থেমে যায় এবং মাথা থেকে চিন্তা চলে যায়। যাই হোক, ঘুমায় যায় সে। তো এরপরে 2-1 দিনের মধ্যেই সে পায়, তার দুলাভাই কল করছে, ওই ছেলেরা তাকে ফোন এনে দেয়, কথা বলার পর দুলাভাই ব্যবস্থা করে। তো একদিন দেখে যে ঠিকই তার দুলাভাই চলে আসছে ওই এলাকায় এবং এসে হেঁটে হেঁটে ওই ছেলের সাথে কন্ট্যাক্ট করে বের করছে কোথায়। দুলাভাই দেখে তো সাফা অনেক আবেগ আপ্লুত, কান্নাকাটি। তো যাই হোক, তারপরে বিদায় নিয়ে ওই আন্টির কাছ থেকে আর ওই ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে সাফা ওখান থেকে চলে আসে। তো ওরা নাকি খুব খারাপ ফিল করছিল সাফার জন্য, কান্নাকাটি করছে ছেলেটা। সাফাও খুব মন খারাপ করছিল, আসার সময় তারও খুব মন খারাপ হয়েছিল। তো যাই হোক, সে ওখান থেকে চলে যায় দুলাভাইয়ের সাথে। ওই রাস্তা পার হয়ে তাকে যে নিয়ে আসে, যে পর্যন্ত গাড়ি আসে সেখানে তার দুলাভাই গাড়ি রেখে আসছে আর কি, দুলাভাইয়ের ফ্রেন্ড ছিল সাথে। তো যাই হোক, তারপরে ওখান থেকে চলে যায় সে এবং তার দুলাভাই তাকে পরবর্তী ওখান থেকে নিয়ে আসে তাদের ওইখানে। আস্তে ধীরে সব কিছুরই ব্যবস্থা হয়। আর সাফার যেটা হয়েছিল, সাফা নাকি রাতের বেলা দুঃস্বপ্ন দেখতো, আর তার কাছে মনে হতো সবসময় যে তার বোনের বাসা আসার পরও যে বাথরুমের মধ্যে তার জন্য কেউ ওয়েট করতেছে এরকম। মানে সে বাথরুমে যেতে পারতো না, বাথরুমে যাওয়ার আগেই তার কাছে মনে হতো যে কেউ একজন বাথরুমের মধ্যে বসে আছে। তো সাফার বোন তাকে ওইখানে খুঁজে, ওখানকার যে লোকাল একটা জায়গায় একটা মসজিদ ছিল সেখানে, মানে ছোট মসজিদ, খুব বড় না, তো সেখানে একজন ইমাম সাহেব ছিলেন, তার কাছে নিয়ে যান। তিনি নন বেঙ্গলি। তো তার কাছে নিয়ে ঝাড়ান, তো বলে যে খারাপ জিনের নজর পড়ছে। সাফা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো ছিল বেশ। তো ইমাম সাহেব বলেন যে ছেলেটার উপর খারাপ জিনের নজর পড়ছে, এরকম সে কোথাও ছিল সেখান থেকে দেখছে। তো বলে যে হ্যাঁ, আমার ভাই এরকম অ্যামান্ডান একটা বিল্ডিং এর মধ্যে, যে ওইখান থেকে নজর পড়ছে, খারাপ জিন, ভালো না। তো তিনি তাকে ঝেড়ে দেন এবং সাফাকে বলেন যে এই দোয়া পড়তে, বিভিন্ন সূরা, মানে কয়েকটা সূরা বলে দেন যে এইগুলো কন্টিনিউয়াসলি পড়তে হবে, পাক পবিত্র থাকতে হবে, আস্তে আস্তে চলে যাবে এই আর কি। আর ফাইনালি এগুলো আর তার কাছ থেকে তাকে বদারি করবে না সে যখন বিয়ে শাদী করবে। তো যাই হোক, সাফা ওইভাবে চলে ইমাম সাহেবের পরামর্শ নিয়ে এবং দোয়া পড়ে চলতো। তো তারপরে এই 2022 সালে সাফা বিয়ে করে এবং সে অন্য স্টেটে চলে যায়, মানে অন্য প্রভিন্সে চলে যায় আর কি। এটা হচ্ছে স্টেট না, প্রভিন্স। তো অন্য প্রভিন্সে সে চলে যায়। তো সেখানে গিয়ে ভালো অন্য একটা কাজ করে এবং আস্তে ধীরে এখন তো তার মোটামুটি এখানে লিগ্যাল সব কিছুই আছে, খুব ভালো আছে। তো সাফার এই ঘটনাটা আমার কাছে বেশ ভালো লাগছে, অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে এবং বেশ ভয়ের মনে হয়েছে। সেদিন রাত ঠিক 2:43 আমার পুরো ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি যখন নিজের বিছানার ওপর শুয়ে কাঁপছিলাম, ঠিক তখন আমার কানের একদম কাছে, মাত্র 1 ইঞ্চি দূরত্বে কেউ একজন ফিস ফিস করে বলে উঠল, তুই তো জানিস আমি আজ ফিরব, তাহলে তুই দরজাটা ভেতর থেকে কেন লক করলি? আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু পরিষ্কার বুঝতে পারছিলাম না। একটা পচা গলা লাশের ঠান্ডা ভেজা আঙ্গুলগুলো আমার পিঠের ওপর দিয়ে আস্তে আস্তে ঘাড়ের দিকে উঠে আসছে। আমার চিৎকার করার শক্তি ছিল না, কারণ আমি জানি যার গলা পচে গেছে সে কখনো জ্যান্ত মানুষের মতো কথা বলতে পারে না। এই ঘটনা আমার নিজের জীবনের। আমার নাম রিফাত। তখন আমি 2022 সালের নভেম্বর মাস। আমি চাকরির সুবাদে কুষ্টিয়ার শহরের হাউজিং এস্টেটের 4 নম্বর ব্লকের একটা দোতলা বাড়ির নিচতলায় একা একই ভাড়া থাকতাম। বাড়িটা বেশ পুরনো, চারপাশটা বড় বড় গাছে ঘেরা। বাড়িওয়ালা সপরিবারে ঢাকায় থাকেন, তাই পুরো বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকতো না। চাকরির খাতিরে আমাকে প্রায় রাত জেগে ল্যাপটপে কাজ করতে হতো। ঘটনার দিন, সেই দিন ছিল বৃহস্পতিবার। তখন বাইরে প্রচুরভাবে বৃষ্টি আর সেই সাথে কনকনে ঠান্ডা বাতাস। রাত তখন আনুমানিক 1:15। আমি লিভিং রুমে বসে কাজ করছিলাম। হঠাৎ করেই আমার মনে হলো যে আমার পিছনের রান্নাঘর থেকে কেউ একজন হেঁটে গিয়ে ড্রয়িং রুমের সোফাটায় বসলো।
আমি রীতিমতো চমকে উঠলাম। ভাবলাম হয়তো মনের ভুল বা বড় কোনো বিড়াল হবে। আমি উঠে গিয়ে লাইট জ্বালালাম, কিন্তু কোথাও কেউ ছিল না। নিজের মনকে সান্ত্বনা দিয়ে আবার কাজে বসলাম। কিন্তু ঠিক তার 10 মিনিট পর ড্রয়িং রুমের মেইন কাঠের দরজাটায় খুব আস্তে করে 3টা টোকা পড়ল, টক টক করে। এই মাঝরাতে কে আসবে? আমি দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার একটা ছোট আই হোল বা ফুটো ছিল। আমি যখন চোখটা সেই ফুটোয় রাখলাম, আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। বাহিরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই দরজার ওপাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাদা শার্ট, যা কাদায় আর রক্তে মাখামাখি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার মাথাটা একদম সোজা ছিল না। মাথাটা একদম কাঁধের উপর অদ্ভুতভাবে হেলে পড়ে আছে, যেন ঘাড়ের হাড়টাকেও মোটকে ভেঙে দিয়েছে। চোখ দুটো জ্যান্ত মানুষের মতো নয়, একদম সাদা, মনিহীন। আমি ভয়ে এক পা পিছিয়ে এলাম। তখন আমার বুকটা কামারের হাঁপারের মতো ওঠানামা করছে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা বিকৃত ভাঙ্গা গলায় আওয়াজ এলো, রিফাত, দরজা খোলো। আমি জাহিদ। অনেক দূর থেকে আসছি রে, দরজা খোল। জাহিদ ছিল আমার কলেজ জীবনের সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু জাহিদ তো আজ থেকে প্রায় 3 দিন আগে কুষ্টিয়ার ঝিনাইদহ মহাসড়কে একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সে স্পট ডেড হয়েছিল। ওর ঘাড়ের হাড় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি নিজে গিয়ে ওর লাশ শনাক্ত করে দাফন করে আসছি। তাহলে দরজার বাইরে এখন কে দাঁড়িয়ে জাহিদের গলায় কথা বলছে? আমি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললাম, কে কে বাহিরে? জাহিদ তো বেঁচে নেই, কে তুমি? আমার কথা শেষ হওয়া মাত্রই দরজার ওপাশ থেকে এক অমানুষিক বিকট হাসির শব্দ ভেসে এলো। হাসির চোটে পুরো দরজাটা কাঁপছিল। মনে হচ্ছিল কেউ একজন দরজার ওপাশ থেকে নিজের মাথাটা কাঠের দরজার ওপর অনবরত ঠুকে যাচ্ছে এবং দুম দুম শব্দও হচ্ছে। প্রতিটা আঘাতের সাথে সাথে আমার ঘরের দেয়ালগুলো যেন কেঁপে উঠছিল। আমি আর সেখানে থাকার সাহস পাইনি। দৌড়ে গিয়ে নিজের শোবার ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিলাম। খাটের উপরে কম্বল মুড়ে দিয়ে কাঁপতে লাগলাম। তখন ঘরের জানালার বাইরে বড় বড় আম গাছের পাতাগুলো বাতাসের চোটে দেয়ালে এমনভাবে বাড়ি খাচ্ছিল যে মনে হচ্ছিল হাজারটা কঙ্কাল তাদের আঙ্গুল দিয়ে আমার জানালার কাজ খামচানোর চেষ্টা করছে। রাত তখন 2:30। হঠাৎ করেই আমার ঘরের ভেতরের লাইটটা জ্বলে নিভে আবার জ্বলে, এভাবে দপদপ করতে লাগলো এবং এক পর্যায়ে ধপ করে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আইপিএসের লাইনটাও কেটে গেল। সেই ঘুটঘুটে অন্ধকারের মাঝে আমি টের পেলাম ঘরের ভেতরে তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। আমার মুখ দিয়ে ভাপ বের হচ্ছিল এবং ঠিক তখনই আমি ঘরের কোনায় আলমারির পাশে একটা তীব্র পচা মাংসের গন্ধ পেলাম। সেই গন্ধটা এত তীব্র ছিল যে আমার বমি চলে আসছিল। অন্ধকারের মধ্যেই আমি দেখতে পেলাম আলমারির পাশ থেকে একটা কুচকুচে কালো অবয়ব আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে আমার খাটের দিকে এগিয়ে আসছে। তার হাত পায়ের নখগুলো মেঝেতে ঘষা খেয়ে একটা কিরমির শব্দ তৈরি হচ্ছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক তখনই সে অবয়বটা খাটে উঠল এবং আমার একদম পিঠের উপর এসে তার হিমশীতল নিঃশ্বাসটা ফেলল। জাহিদের সেই ভাঙ্গা গলাটাই আমার কানের কাছে ফিস ফিস করে বলল, তুই তো জানতিস আমি আজ ফিরব, তাহলে দরজাটা কেন ভেতর থেকে লক করলি? ভয়ে আমার শরীর পুরো অবশ হয়ে গিয়েছিল। আমি চিৎকার করতে যেয়েও চিৎকার করতে পারলাম না।
যেন আমার জীব যেন তালুর সাথে সেটে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি এখনই মারা যাব। ঠিক সেই মুহূর্তে আমার ঘরের টেবিলের উপর রাখা জাহিদের দেওয়া একটা পুরনো ডায়েরি নিজে থেকেই ধপ করে মেঝেতে পড়ে গেল। আর সেই সাথে সাথেই অলৌকিক বা ভৌতিক সেই উপস্থিতিটা ঘর থেকে কর্পূরের মতো মিলিয়ে গেল। বাতাসের সেই হিমশীতল ভাবটাও কেটে গেল। আমি সারা রাত এক চুলও ঘুমাতে পারিনি এবং সেখানে আমি নড়িও নি। ওভাবে চোখ বন্ধ করে সকাল হওয়ার অপেক্ষা করেছিলাম। যখন সকাল 7টায় বাইরে আলোর ঘরের ভেতরে জানালা এসে পড়ল, তখন আমার শরীরে প্রাণ ফিরল। আমি কাঁপতে কাঁপতে খাট থেকে নামলাম। সারা ঘর তখনও সেই পচা গন্ধটায় ভরে আছে। আমি যখন রুমের দরজা খুলে লিভিং রুমে গেলাম, যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেন দরজাটা ভেতর থেকে লক করা ছিলই, কিন্তু দরজার ঠিক নিচ দিয়ে ঘরের ভেতরের মেঝেতে একজোড়া কাদা এবং রক্তমাখা পায়ের ছাপ স্পষ্ট পড়ে আছে। সেই পায়ের ছাপগুলো সোজা হেঁটে এসে আমার শোবার ঘরের দরজার সামনে এসে রয়েছে। এবং সবচেয়ে অদ্ভুত আর হিম করা দৃশ্য হলো, আমার খাটের পাশে মেঝেতে জাহিদের ডায়েরিটা যেখানে পড়েছিল তার ঠিক পাতাটা খোলা। সে পাতায় তাজা রক্ত দিয়ে কেউ একজন একটা লাইন লিখে গেছে। আঁকাবাঁকা অক্ষরে লেখা ছিল যে, কাল রাতে তুই বেঁচে গেলি রিফাত, কিন্তু আমি আবার আসব। তুই আমার দাফনে গিয়ে মাটি দিয়েছিলি না, সেই মাটির ঋণ তোকে আমি শোধ করতেই হবে। আজ প্রায় 4 বছর হয়ে গেল এই ঘটনার। আমি সেই বাড়ি পরদিনে ছেড়ে দিই, কিন্তু আজও যখনই কোনো বৃষ্টির রাতে রাত 2টা বাজলেই আমার ঘরের তাপমাত্রা কমে যায়, আমার মনে হয় আমার খাটের নিচে কেউ একজন শুয়ে আছে আর নিজের ঘাড়টা মট মট করে সোজা করার চেষ্টা করছে।